তাহলে আমাদের এসইও ক্লাস প্রায় শেষ। আজকে আমরা এসইও ক্লাসের ওভারভিউ দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটের জন্য প্রথম থেকে শেষ অবধি প্ল্যান ক্রিয়েট করতে হয়। দেখেন, আপনার প্ল্যান যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার রেজাল্টটাও পারফেক্ট আসবে। কেমন? তো আজকে আমরা কতগুলা টপিকস কভার করব। প্রথম কভার করব যে ক্লায়েন্ট কী ধরনের বা কিভাবে একটা ওয়েবসাইট দেয় এবং তার টার্গেটেড কিওয়ার্ডসটা বলে দেয়। তো কিওয়ার্ডস প্লাস টার্গেটেড কিওয়ার্ডস বলে দেওয়ার পরে ওই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব। ওই কিওয়ার্ড থেকে আমরা 10 থেকে 15টা রিলেভেন্ট কিওয়ার্ড বের করব। তারপরে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। কম্পিটিটর অ্যানালাইসিসটা এই জন্য করব যে আমরা দেখব যে তার যে টার্গেটেড কিওয়ার্ডসটা আছে এটা র্যাঙ্ক করতে আমাদের কতটুকু ইফোর্ট দিতে হবে। যখন আমি কম্পিটিটর অ্যানালাইসিস করব তারপরে আমি চলে যাব হলো অন পেজ প্ল্যানে। আমি শুধু আপনাদের অন পেজ প্ল্যান দেখাবো, কারণ আপনারা অন পেজটা তো আমার মনে হয় যে আপনারা ভাজা করে ফেলছেন। অন পেজ নিয়ে কারো বিন্দু মাত্র প্রবলেম নাই। তো অন পেজের প্ল্যান দেখাবো এবং অন পেজ কীভাবে সাজাইতে হয় এইটাও বলে দিব। দেন আমরা চলে যাব টেকনিক্যাল এসইওতে যাওয়ার পরে আমরা কি করব, ধরেন টেকনিক্যাল এসইওতে যাওয়ার পরে টেকনিক্যাল এররগুলো দেখব। যদি টেকনিক্যাল এরর থাকে তাহলে আমরা সলভ করে ফেলবো। দেন আমরা চলে যাব ব্যাকলিংস প্ল্যানে। আমি আপনাদের শুধুমাত্র এইটাই বলে দিব যে কোন ক্যাটাগরির কতগুলো ব্যাকলিংস ক্রিয়েট করবেন। কেমন? দ্যাট মিন্স আমরা পুরো এসইওর শুরু থেকে শেষ অবধি আজকে দেখব। একটু লং হবে ক্লাস, অনেক সময় বক করতে হবে। আমি বক করে যাব, আপনারা শুনে যাবেন, বুঝে যাবেন এবং অফকোর্স শিখে যাবেন। তো চলেন, আপনাদের কারো কোনো কোয়েশন আছে বিগত ক্লাসগুলো নিয়ে? না শান্ত ভাই, আপনারা আনমিউট করার পারমিশন দিচ্ছি না, আপনি টেক্সট করে বলে দেন। আমার জিমেইলে সাইন ইন করা গুগলে যদি গুগল অ্যানালাইটিক্স সেট আপ করি তাহলে কি ক্লায়েন্টের গুগল অ্যানালাইটিক্স সেট আপ হবে? নেভার, কারণ আপনি ক্লায়েন্টের গুগল অ্যানালাইটিক্স আপনার ইমেইলে সেট আপ করে শেয়ার করে দিতে পারবেন। প্রয়োজন তো তার গুগলে সেট আপ করা না। প্রয়োজন কে বলছে? একটা গুগল অ্যানালাইটিক্স 1000টা ইমেইলে সেট আপ করা যায়। সেজন্য কি অ্যানালাইটিক্স সেট আপ করার সময় ক্লায়েন্টের জিমেইল লগ ইন করার ইনফো চেয়ে নেব না। আপনি ক্লায়েন্টের ইমেইলে শেয়ার করে দিতে পারেন আপনার গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে, অথবা ক্লায়েন্টের ইমেইল দিয়ে ক্লায়েন্টের ইমেইলে সেট আপ করে দিতে পারবেন। এটা আপনার বাহ্যিক ব্যাপার, কোনো ধরনের প্রবলেম নেই। একটা ইমেইল অ্যাকাউন্ট হলেই আপনি সেট আপ করতে পারবেন। সিন ইন কি ভাই? সাইন ইন রবিউল্লাহ ভাই। এই কমন স্পেলিংগুলো মিস্টেক করেন না যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন। অ্যান্ড হাসিবুল ইসলাম শান্ত ভাই বা হাসিবুল হাসান শান্ত ভাই, বলেন কি বলবেন, টেক্সট করে বলেন। বলেন হাসিবুল ভাই, বলেন। আচ্ছা ওকে, আনমিউট করেই বলেন। ভাই টাইম ওয়েস্ট করেন না, অনেকগুলো জিনিস আজকে দেখাইতে হবে। আমি বলছি লিঙ্কডিনের ক্লাস দেখাবো আগামীকালকে আমরা ফাইবার শেষ করে দেন তারপরের ক্লাসে লিঙ্কডিন দেখাবো। এবং লিঙ্কডিনে কীভাবে সিভি ক্রিয়েট করতে হয় এটা আমার ফার্স্ট ব্যাচেরও বাকি আছে, আমি আপনাদের দেখাই দেবো। লিঙ্কডিনে সিভি চাই, ওটাকে একটু দেখানো যাবে? কেন দেখাবো না ভাই, অবশ্যই দেখাবো। বাট এটা গুগলে আপনি যদি ইউটিউবে জাস্ট একটু সার্চ করতেন যে হাউ টু ক্রিয়েট এ সিভি, হাজারখানেক ভিডিও পাবেন, আপনি দেখে নিতে পারতেন। দেখেন, শুধুমাত্র আর কি মাঝে মধ্যে নিজেও রিসার্চ করেন। ইউটিউব গুগলে এমন কিছু নাই যে এমন কিছু, সব কিছু আছে, সব কিছু পাবেন আপনি। ফ্রিল্যান্সিং সিভি কি সব সিভি একই ধরনের হয়? আচ্ছা আমি দেখাই দিব না হাসিবুল ভাই, টেনশন দিন না। চলেন আজকে আমরা প্রথম থেকে শেষ অবধি এসইও দেখি। সাউন্ড ঠিক আছে? সাউন্ডে কোনো ধরনের প্রবলেম আছে? সাউন্ডে কোনো ধরনের প্রবলেম আছে? আচ্ছা, তার আগে আমরা বলে নেই, আমরা কি সবাই ঈদের আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারবো? কারণ আমি হয়তো ঈদে বাড়িতে যাব না আর কি। তো আপনাদের যদি প্রবলেম না থাকে তাহলে ঈদের আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারবেন আপনারা, যদি কারো কোনো প্রবলেম না থাকে। এবং ঈদের দিন এবং ঈদের পরের দিন আমরা গ্যাপ দিব। কেমন ভাইয়া? ফাইবারে অন পেজ প্রসেসিং সেকশনে কী কী দিচ্ছি বা কী না দিচ্ছি সেটা লিস্টে কতগুলো কিওয়ার্ডের অপশন আছে, এটা কি ওই পেজগুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে? হ্যাঁ অবশ্যই।
চলে আমরা দেখি। প্রথম কথা হলো আমার একটা ক্লায়েন্ট আছে, তার নাম জেসি ওয়েস্ট। এই যে বেচারার সাথে আমি 530 ঘন্টা কাজ করছি, অনেকগুলো প্রজেক্ট করছি। তার একটা নতুন প্রজেক্ট আসছে allinveteran.com, যাই হোক। সে এখানে আমারে বলছে তার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করে দিতে হবে। তার সাস্টেইনেবল রোফিং লিখে যখন কেউ সার্চ করবে ইউনাইটেড স্টেটে, আবার বলতেছি তার রিকোয়ারমেন্টস বুঝেন, সে আমারে বলছে যে হৃদয় সাস্টেইনেবল রুফিং লিখে যখন ইউনাইটেড স্টেটে কেউ ক্লিক করবে তখন যেন আমার কিওয়ার্ডটা প্রথম পেজে আসে। এখন দেখেন এই সাস্টেইনেবল রুফিং জিনিসটা কি, এইটা আগে দেখব আমরা। এবং তার 3টা জিনিস আমারে বলে দিছে। প্রতিটা ক্লায়েন্টের কাছ থেকে যদি এই 3টা ইনফরমেশন ক্লিয়ারলি না পান তাহলে আজ করে নেবেন, ক্লায়েন্ট অবশ্যই আপনারে বলবে। প্রথম কথা হলো সে চাচ্ছে কেউ যদি এই সাস্টেনেবল রুফিং লিখে সার্চ করে তার এই ওয়েবসাইটটার ইউআরএলটা যেন ফার্স্ট পেজে শো করে এবং কেউ যেন ক্লিক করে তার কাছ থেকে এই সাস্টেনেবল রুফিংটা কিনতে পারে। বুঝাইতে পারছি? এই যে সাস্টেনেবল রুফিং জিনিসটা আছে, এই সাস্টেনেবল রুফিং জিনিসটা হলো টার্গেটেড কিওয়ার্ডস অ্যান্ড দিস ইজ টার্গেটেড ইউআরএল। দেখেন এইটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড যেটা সে র্যাঙ্ক করতে চাচ্ছে, এবং এটা হলো তার টার্গেটেড ইউআরএল যেটা র্যাঙ্ক করবে। এই 2টা জিনিস আপনারা অবশ্যই প্রথম অবস্থায় নোট করে নিতে হবে। প্রথম অবস্থায় এই 2টা জিনিস নোট করে নিতে হবে। আমি আপনাদের ডক ফাইলে দেখাবো, গুগল ডক ফাইলে দেখাবো। আপনারা চাইলে এটা স্প্রেডশিটেও করতে পারেন বা অথবা ডক ফাইলে করতে পারেন। আপনাদের জন্য সবচেয়ে ভালো নিউজ হলো এই যে আমি কাজ করব, একটা ওয়েবসাইটের কিওয়ার্ড দেখব, কিওয়ার্ড রিসার্চ করব, কম্পিটিটর অ্যানালাইসিস করব, দেন হলো ব্যাকলিঙ্কিং প্ল্যান করব, ব্যাকলিঙ্কিং দেখব। এই যে পুরো জিনিসটা করব, এই পুরো জিনিসটার রিপোর্ট শিট আপনারা পাবেন। এবং আপনারা প্রতিটা জিনিস মানে আর কি, যদি কোনো ক্লায়েন্ট বলে যে তোমার মানে আর কি বিগত ওয়ার্ক স্যাম্পল দেখান, 80% শিওর থাকেন যদি আপনি এইটার পিডিএফ ভার্সন দেখাইতে পারেন, ক্লায়েন্ট বলবে যে ক্লায়েন্ট বলবে যে আপনি এসইওটা জানেন। তো এইটা সেভ করে রাখেন। এবং আমি আপনাদের ব্যাকলিঙ্কিংয়ের জন্য ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিছি। দ্যাট মিন্স আমি আমার কথা রাখছি, আপনারা ওয়ার্ক স্যাম্পল হিসেবে লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট পাইছেন। আপনারা কি হ্যাপি? আপনারা কিন্তু একদম লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট পাইছেন যেটা আপনি শো করতে পারবেন। এবং এইটা কিন্তু 20% ইম্প্যাক্ট পড়ে যখন আপনি একটা নতুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে যান, তখন কিন্তু ক্লায়েন্ট বলে মানে আপনি কি আগে কোনো কাজ করছেন? তো না, আমি তো আগে কোনো কাজ করছি না। যদি আপনি বলেন তাহলে তো আপনি প্রথম অবস্থায় এলিমিনেটেড। এখন যদি আপনি বলেন হ্যাঁ আমি কাজ করছি, দিস ইজ মাই ওয়ার্ক স্যাম্পল, তখন কিন্তু ক্লায়েন্টের মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে যে না, ছেলেটা ভালো করে শিট মেনটেন করতে পারে। এবং আপনারা জানেন কি না জানি না, যারা প্রফেশনালি শিট মেনটেন করতে পারে, একজন মানুষের শিট দেখলে, গুগল শিট দেখলে বা প্ল্যানিং দেখলেই বোঝা যায় সে কাজে কতটা পরিপক্ক। বুঝছেন? ওকে, চলেন তাহলে। হাই রবিউল্লাহ ভাই, আচ্ছা ওকে বলে দিব না। তো চলেন আমরা একটা নতুন স্প্রেডশিট বের করি। স্প্রেডশিটে কি বের করব, একটা স্প্রেডশিট বের করি এবং আমি আপনাদের পুরো প্রসেস বলে দিচ্ছি যেটা আমি আমার ক্লায়েন্টের জন্য করি। ইচ্ছে করলে হাইড করতে পারতাম, হাইড করলে হয়তো বা মানে আর কি অনেক সময় হয় না যে এখন থেকে আমার স্টুডেন্টগুলো বা আমি যেভাবে ওয়ার্ক স্যাম্পল রেডি করি আপনারাও হয়তো বা ইন ফিউচার এইভাবে সিম্পল রেডি করবেন। কখনো আপনাদের ওয়ার্ক স্যাম্পলটা আমার হাতে এসে পড়বে এবং আমি বলবো যে আরে এটা তো আমার ওয়ার্ক স্যাম্পল, মানে আর কি যে কাজটা করছে হয়তো সে আমার স্টুডেন্ট ছিল। ইউটিউব দেখে স্টুডেন্ট হোক, ফ্রি ব্যাচের স্টুডেন্ট হোক, পেইড ব্যাচের স্টুডেন্ট হোক, স্টুডেন্ট তো স্টুডেন্টই। প্রথমে আমরা এখানে লিখবেন যে এসইও প্ল্যান ফর আপনারা যে ওয়েবসাইটের জন্য করবেন এই ওয়েবসাইটের বা ইউআরএলটার এখানে বসায় দিবেন, অথবা আপনারা এখানে কিওয়ার্ডটাও বসায় দিতে পারেন। এখানে 2টা জিনিস করতে পারেন। প্রথম জিনিস হলো ইউআরএলটা বসায় দিতে পারেন অথবা কিওয়ার্ডটা বসায় দিতে পারেন। তো আমি প্রিফার করি যেন কিওয়ার্ডটা বসান, বাট আমি এখানে ইউআরএল বসাই আপনাদের দেখাচ্ছি। তো প্রথম কথা আপনারা এখানে লিখে দিবেন যে টাইটেল লিখবেন। টাইটেলটা লিখবেন হলো এসইও প্ল্যান ফর
এখানে টাইটেলটা বসাই দেবেন এই ওয়েবসাইটের জন্য। এবং আমি পুঙ্খানুপুঙ্খভাবে খুব ছোটো ছোটো জিনিসগুলো বলে দিচ্ছি, যেখানে আপনি এটা সিলেক্ট করে যদি কন্ট্রোল কে প্রেস করেন তাহলে এটা লিঙ্ক হয়ে যাবে। এটা লিঙ্ক হওয়া মানে আপনি যখন ক্লিক করবেন তখন এই লিঙ্কে চলে যাবেন। তো আমি এটা বোল্ড করে দিই, বোল্ড করে এটা ফ্রন্টটা চেঞ্জ করে অন্য একটা ফ্রন্টে নিয়ে যাই এবং এইটার আমি 16তে রাখি। আমি প্রিফার করি এটা যেন 16তে থাকে। 16তে যাওয়ার পরে আমি এখানে একটা আন্ডারলাইনিং করে দিই। আন্ডারলাইনিং বলতে মানে আর কি হরিজেন্টাল লাইন দিয়ে দিই। এই যে লাইন দিয়ে দিছি, দেন এটা ডিভাইড হয়ে গেছে। এখন আমি লিখবো এখানে সব মানে ইম্পর্ট্যান্ট কি আর কি ইনফরমেশন। টার্গেটেড ইউআরএল, প্রথমে আমি টার্গেটেড ইউআরএলটা দিয়ে দিচ্ছি। টার্গেটেড ইউআরএল হলো এটা আবার আপনারা কন্ট্রোল কে দিয়ে দিবেন পুরোটা সিলেক্ট করে যেন এটা লিঙ্ক হয়ে যায়। দেন আপনারা এখানে লিখবেন যে টার্গেটেড কিওয়ার্ডস। টার্গেটেড কিওয়ার্ডস আমি আপনার কেন এইভাবে লিখতেছি এটা আমি আপনাদের পরে বলবো। টার্গেটেড কিওয়ার্ডসটা আপনারা আমারে বলেন টার্গেটেড কিওয়ার্ডটা কী হবে, টার্গেটেড কিওয়ার্ডটা কী হবে বলেন। টার্গেটেড কিওয়ার্ডটা হবে সাস্টেইনেবল রোফিং। এখন দেখেন সাস্টেইনেবল রোফিং জিনিসটা কি, আমার 80% অভাগা অবুঝ নিষ্পাপ স্টুডেন্টগুলো জানে না। ইভেন ধরে নিলাম যে আমিও জানি না, সব কিছু যে জানতে হবে এরকম তো কোনো কথা না। সব একটা জিনিস যদি আপনি না জানেন না বুঝেন তাহলে গুগলে সার্চ করে আপনারা জাস্ট একটা জিনিস করবেন। এটা আমার ট্রিক্সও বলতে পারেন। আমি জাস্ট যাওয়ার পরে ইমেজে চলে যাই, কারণ আমরা লেখা পড়ে যতটুকু বুঝি ততটুকু আমরা বুঝি, তার চেয়ে বেটার বুঝি আমরা ভিজুয়ালাইজেশনে। ভিজুয়ালাইজেশন বলতে বোঝায় হয় আপনি ভিডিও দেখে অথবা আপনি অডিও দেখে এই বিষয়টা বুঝতে পারবেন। কেমন? এখন দেখেন আমি ভিডিও দেখে যেটা বুঝছি বা অডিও দেখে যেটা মানে ধরেন আমি এখানে ইমেজগুলো দেখছি, দ্যাট মিন্স সাস্টেইনেবল রুফিং বলতে বোঝায় যে ছাদ জাতীয় কিছু বা ছাদে এগুলা অ্যাড করা। বোঝা গেছে? আমরা তো বুঝতে পারছি। এই ট্রিক্সটা ভালো না যে আপনি ইমেজটা দেখে নিলেন, ইমেজটা দেখে বুঝতে পারলেন যে আসলে জিনিসটা কি। এখন দেখেন আপনার মাথায় যদি মেন কিওয়ার্ডটা থাকে যে আচ্ছা এইটা মেন কিওয়ার্ড, মানে আপনি যদি প্রথম অবস্থায় তার নিশটা তার কিওয়ার্ডটা না বুঝেন তাহলে কিন্তু আপনি পুরো প্ল্যানটা সাজাইতে পারবেন না। এখন আপনি মানে আর কি অন্ধের দেশে যদি আয়না বিক্রি করতে যান তাহলে আয়নাটা কেউ কিনবে না। আগে নিজে বুঝেন কোথায় আলো আছে বা আর কি কোথায় মানুষ চোখে দেখে। দেখেন একটা মানুষ কখনো দুইটা জিনিসে হেট করতে পারে না। একটা জিনিস হলো তার নিজস্ব নাম, সেকেন্ড হলো তার নিজস্ব চেহারা। মনে রাখেন আমরা যখনই আয়নার সামনে দাঁড়াই, হাজার দেখতে অসুন্দর হোক, কালো স্পট থাকুক মুখে, যাই থাকুক, আমরা নিজের চেহারা সবসময় ভালোবাসি। নিজের চেহারা দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে, বুঝছেন? আপনি একটা জিনিস ট্রাস্ট করবেন যে আপনি আয়নার সামনে দাঁড়ায় কখনো জোরে জোরে কাঁদতে পারবেন না, বুঝছেন? আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে পারবেন না, কারণ কাঁদলে নিজের সবচেয়ে বেশি খারাপ দেখায়। ওকে, আরেকটা জিনিস হলো আমরা যখন নিজের নাম শুনি কারো মুখে, ধরেন অচেনা কারো মুখে যখন নিজের নাম শুনি, এই জিনিসটা আমি এখনও বলতেছি কেন, কারণ জানেন মানে আপনি যখন ক্লায়েন্টের এইজটা দেখবেন বা ক্লায়েন্ট দেখবেন যে একটা মানে কি নর্মাল ক্লায়েন্ট, তাহলে আপনি তার নাম ধরে বলবেন। ধরেন আমি বলি হেই জেসি, হেই রিখার্ড, এই সেই নাম ধরে ডাকলে ভালো লাগে আর কি। মাঝে মাঝে নিজের ফেসে প্রেমে পড়ে যদিও সুন্দর না, গ্রেট, এটাও তো নিজেরে ভালোবাসেন, বুঝছেন? আমি একটা জিনিস বলি, হ্যাঁ একটা জিনিস বলি। একটা সমীকরণে ইউএসের একটা সমীকরণ হয়েছিল যতটুকু জানি, আমি একটা ব্লগ পড়ছিলাম অনেক দিন আগে। এই ব্লগটাতে মানে আর কি 10জন মানুষে পাশাপাশি দাঁড়া করে রাখার পরে বলতেছে যে আর কি তুমি এমন 3 জনের নাম নাও যারে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। বলতেছে তুমি তোমার এমন 3 জনের নাম নাও যারে তুমি সবচেয়ে ভালোবাসো। তো সে কি বলছে যে আম্মা, আব্বা অ্যান্ড আমার প্রেমিকা অথবা আমার প্রেমিক অথবা আমি যারে ভালোবাসি অথবা আমার যে এক্স ছিল, এইরকম বলছে আর কি। কিন্তু সবার শেষে যিনি স্পিচ দিচ্ছেন উনি বলছেন দেখছেন আপনারা সবাই একটা মেজর ভুল করছেন। এই মেজর ভুলটা হলো আপনি নিজের নাম নিতে ভুলে গেছেন। যদি নিজেরে ভালো না বাসেন তাহলে পৃথিবীরে ভালোবাসবেন কীভাবে? নিজেরে ভালো না বাসলে নিজের মা বাবারে ভালোবাসা যায়? আগে তো নিজে ভালো থাকবেন, নিজের জন্য কিছু করবেন। এই জন্য আমি সবসময় বলি যে আচ্ছা নিজের জন্য। এখন থেকে যদি কেউ আপনারা জিজ্ঞেস করে যে আপনি কারে সবচেয়ে বেশি ভালোবাসেন বা আপনি ভালোবাসেন এমন 3 জনের নাম নেন, আপনার নামটা প্রথমে নিয়ে, কেমন? চলেন আমরা পরে চলে যাই। একটু স্পিচ দিয়ে দিলাম। ওকে, তো সাস্টেনেবল রুফিং বলতে বুঝছি আমাদের মানে আর কি দেয়ালে কিছু একটা লাগানো,
চলুন আরও ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। আমরা বাঙালি, আমরা সবসময় একটা জিনিস করি। আজকে আমার একটা ভাই নক করছে আমার কি দেখে, পোস্ট দেখে। উনি বলতেছে যে হৃদয় ভাই ট্রান্সলেট করে দিলেন না, ট্রান্সলেট করে দিবেন। এখন আমি বলছি ভাই আমি আপনার ট্রান্সলেট করে দিব। তো আমি বলছি যে আপনি ট্রান্সলেট করেন। পরে উনি ট্রান্সলেট করে বুঝতে পারছেন বিষয়টা। ওকে, আমরা এখানে ট্রান্সলেট করে বুঝে যাবো এই জিনিসটা কি। দেখছেন এখন কিন্তু জিনিসটা আরও বেশি ইজি হয়ে গেছে আমাদের কাছে, আরও বেশি ইজি হয়ে গেছে না? সাস্টেইনেবল রুফিং বলতে বোঝায় টেকসই ছাদ। ওকে, যারা ছাদের জন্য কাজ করে, বুঝা গেছে? এখন আমরা আরও ক্লিয়ার হয়েছি যে কেউ যদি টেকসই ছাদ লিখে গুগলে সার্চ করে তাহলে যেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসে। দ্যাটস আওয়ার গোল। আমাদের গোলটা কি বলেন তো? আমাদের গোলটা কি? কেউ যদি সাস্টেইনেবল রুফিং লিখে গুগলে সার্চ করে এটা যেন ফার্স্ট পেজে শো করে। কেমন? দেখেন এখানে আমি কোনো ধরনের ফ্রি টুলস ইউজ করব না, কারণ Ahrefs যেখানে 3 থেকে 400 টাকায় এখন পাওয়া যায় গ্রুপ বা এসইও টুলস থেকে বা যে কোনো কারো কাছ থেকে নিতে পারবেন। তো এই জন্য আপনারা প্রফেশনালি কাজ করেন, এসইওটাই মানে Ahrefsটাই দেন। কত টাকা কতভাবে খরচ করেন, 400-500 টাকা সেভ করতে পারবেন না? হ্যাঁ, একটা স্পেসিফিক পেজের জন্য, একটা স্পেসিফিক কিওয়ার্ডসের জন্য। ভাই র্যাঙ্ক শুধু একটা স্পেসিফিক পেজের জন্যই করা হয়, বুঝছেন? সবসময় যে হোম পেজ র্যাঙ্ক করবে এই ধরনের তো কোনো কথা নাই। একটা ওয়েবসাইটে ডিফারেন্ট সার্ভিস থাকতে পারে। দেখেন এই ওয়েবসাইটের সার্ভিসগুলো দেখেন, আমি যদি সার্ভিসে ক্লিক করি, সোলার সার্ভিস আছে, HVAC সিস্টেম আছে, ব্যাটারি স্টোরেজ অ্যান্ড হোম জেনারেটর। প্রতিটা জিনিসের কিন্তু আলাদা আলাদা পেজ আছে, আপনারা দেখেন আলাদা আলাদা পেজ আছে। এবং যখন সোলার সিস্টেমটা র্যাঙ্ক করবে তখন কিন্তু সোলার সিস্টেম এই যে সোলার এনার্জি এই ইউআরএলটা নিয়ে এই পেজটা নিয়েছে র্যাঙ্ক করবে। সো প্রতিটা সার্ভিসের জন্য আলাদা পেজ থাকবে এবং আলাদা করে র্যাঙ্ক করতে হবে। কেমন? বুঝতে পারছেন? ওকে, চলেন আমরা এখানে দুইটা জিনিস পাইছি। টার্গেটেড কিওয়ার্ড হলো সাস্টেইনেবল রুফিং এবং টার্গেটেড ইউআরএল হলো যেটা .com। ওকে, আমি এই দুইটা জিনিস দিয়ে দিছি। তারপরে আমি এখানে লিখবো যে টার্গেটেড লোকেশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি র্যাঙ্ক করতে যান তাহলে অন্য একটা বিষয়। এখানে টার্গেটেড লোকেশন যদি আপনি বলেন ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। এই তিনটা জিনিস কিন্তু মাস্ট বি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন ভাই, প্লিজ। এই তিনটা জিনিস আপনারা যদি না বোঝেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন এবং ক্লায়েন্ট অবশ্যই এই তিনটা জিনিস আপনাদের, মানে অনেকে এমনিতেই দিয়ে দেয়, অনেকে আবার জিজ্ঞেস করলে দেয়। তো ইউনাইটেড স্টেটস আমেরিকা লিখে দেয় বাংলায়, ময়কার মে রস্যইকার রস্যইকার। ওকে, ইউনাইটেড স্টেটস। চলে, এখন আবার বললে না যে হে কী ধরনের টিচার হয়েছে যে ইউনাইটেড স্টেটস বুঝে না। এগুলো কমন ভাই, এগুলো সবারই মিস্টেক হয়। যেগুলো আমার মেমোরিতে সেভ করা দরকার না আমি এগুলো সেভ করবো কেন? এখন দেখেন এই তিনটা জিনিস আমি পেয়ে গেছি, বোঝা গেছে? এই তিনটা জিনিস আমি পেয়ে গেছি। এখন আমি যে প্রথম অবস্থায় যাব সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। এখন দেখেন আমি এখানে লিখবো যে মেইন কিওয়ার্ডস ওভারভিউ। এইটা আপনারা লিখে নেবেন আর কি। মেইন কিওয়ার্ডস ওভারভিউ বলতে আমি দেখব যে আমার যে মেইন কিওয়ার্ডটা আছে এইটা কতটুকু হার্ট হবে বা এটার সার্চ ভলিউম কী ধরনের, এটার কেডি কী ধরনের, এটার গ্লোবাল ভলিউম কী ধরনের। তো গ্লোবাল ভলিউম কেন দেখব? গ্লোবাল ভলিউমটা দেখা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড এটার ডিমান্ড কেমন। তো এটার জন্য তো আমার অবশ্যই আমি বলছি যে Ahrefs-এ চলে যাব। Ahrefs যারা ইচ্ছে তারাই নিতে পারবেন গ্রুপ বা এসইও টুলস থেকে। যদি বলেন যে আমি হৃদয় ভাইয়ের স্টুডেন্ট, আমারা বলছে যে হামিদ ভাই কম রাখবেন, তো আপনারা নিজেরা কন্ট্যাক্ট করে নিজেরা বুঝে শুনে প্রাইস মেনটেন করে নিয়ে নিন। এগুলোর ভেজালে আমি যাব না ভাই। তবে উনি বলছেন যে হৃদয় ভাই আপনার স্টুডেন্ট হলে কম নিব। এখন দেখেন আমরা সাইট এক্সপ্লোরারে না গিয়ে Ahrefs-এর কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব। এই কিওয়ার্ড এক্সপ্লোরারে যাওয়ার পরে আমি এখানে জাস্ট আমার কিওয়ার্ডটা প্লেস করে দেব এবং এই জায়গাটা খেয়াল রাখবো যেন আমার টার্গেটেড লোকেশনটা সেম থাকে। যদি কেউ ইউনাইটেড কিংডম বা ইউকের জন্য করতে চায় তাহলে যেন ইউকে হয়, অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়া, ডিফারেন্ট কান্ট্রি হলে ডিফারেন্ট কান্ট্রি। তো এটা আমি গুগলের জন্য করতেছি। আমি গুগলে গিয়ে জাস্ট এখানে সার্চ করব। সার্চ করার পরে দেখেন একটা ওভারভিউ আসছে। এটা হলো একটা ইজি কিওয়ার্ড, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি। তো আমি যদি বানানটা না ভুল করি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে আসবো মেইন কিওয়ার্ড ওভারভিউয়ে। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি ছিল এইটা, কিওয়ার্ড ডিফিকাল্টি। আপনারা এখানে ইচ্ছে করলে একটা জিনিস করতে পারেন, অনেক ভালো হবে। ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, এখানে 3 থেকে 4টা কলাম বানাই ফেলেন।
3 থেকে 4টা কলাম বানাই ফেলেন। তো এখানে আপনি লিখেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি, সরি এখানে 3টা না 2টা কলাম হবে। আপনারা ইচ্ছে করলে টেবিল করতে পারেন, ইচ্ছা না করলে কোনো ধরনের প্রবলেম নাই, এটা আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী। তো কিওয়ার্ড ডিফিকাল্টি হলো এটা কত ছিল, কিওয়ার্ড ডিফিকাল্টি ছিল 6। দেন এখানে লিখতে পারেন আপনারা সার্চ ভলিউম ছিল, এগুলো আমি ঠিক করব। সার্চ ভলিউম ছিল কত, 80 আই থিঙ্ক, 80, গ্রেট। সার্চ ভলিউম 80। দেন হলো এইটার সিপিসি দেখা লাগবে না, গ্লোবাল ভলিউমটা চাইলে দিতে পারেন, বাট না দেওয়াটা বেটার। চাইলে দিতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো গ্লোবাল ভলিউম হলো 200। গ্লোবাল ভলিউম জিনিসটা কি, গ্লোবাল ভলিউম বলতে বোঝা যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এটা ডিমান্ড কেমন আছে। তো ওকে চলুন, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি এত, আমি এটা ছোটো করে ফেলি, এটা ছোটো, কিওয়ার্ড ডিফিকাল্টি 6। এটা এরকম কেন থাকবে, এটা আমি অ্যাজ ইউজুয়াল করে নিই। সার্চ ভলিউমটা এটার করে নিই 80, দেন গ্লোবাল ভলিউম 200। তো চলেন, আমি একটা ওভারভিউ পেয়ে গেছি এখান থেকে। ওভারভিউ পাওয়ার পরে আমি এখান থেকে বাকি কাজগুলো করব। এখন আপনাদের মতে কি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা পসিবল বলেন তো? আপনারা তো সবাই এসইও এক্সপার্ট এখানে, বলেন তো এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা পসিবল? আরে 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 আরে, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা পসিবল আপনাদের কি মনে হয়? হ্যাঁ, ওকে, কন্ট্রোল পি দিয়ে করে ফেলি। এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা পসিবল আপনাদের কি মনে হয়? কেন বলেন তো, কেন পসিবল? এটা কেন পসিবল বলেন, এটা কেন পসিবল? কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম, এবং এটা আমরা জানি যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম হলে এটা সার্চ মানে আর কি খুব ইজিলি র্যাঙ্ক করা যায়। কেমন? এখন দেখেন, ক্লায়েন্টরে আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিছি যে এই কিওয়ার্ডের জন্য বা এই কিওয়ার্ডের ওভারভিউটা হলো এইটা। এখন ক্লায়েন্ট কিন্তু তার ওভারভিউটা দেখে খুশি হয়ে যাবে অ্যাট লাস্ট, যে আচ্ছা ছেলেটা আমার কিওয়ার্ড নিয়ে একটু রিসার্চ হলেও করছে, একটু রিসার্চ করে এগুলো বের করছে। দেন আমাদের সেকেন্ড স্টেপ হলো রিলিভেন্ট কিওয়ার্ডস খুঁজে বের করা। শুধুমাত্র যে ক্লায়েন্ট একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে দিব আমি এইরকম পাবলিক না, আমি চাইবো যে সে যেন আরও ডিফারেন্ট কিওয়ার্ডের জন্যও র্যাঙ্ক করে এবং তার ট্রাফিক যেন বাড়ে। এখন দেখেন, এইটার জন্য যদি সে র্যাঙ্ক করে, তার টার্গেটের ট্রাফিক হলো 80, তার টার্গেটের ট্রাফিক হলো 80। এখন যদি সে আরও 10-15টা রিলিভেন্ট কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে, বুঝছেন, রিলিভেন্ট কিওয়ার্ডের জন্য সে যদি মানে আর কি র্যাঙ্ক করে, ধরেন আরও 10টা রিলিভেন্ট কিওয়ার্ড সে কন্টেন্টের মধ্যে ইউজ করলো এবং ওইগুলাও র্যাঙ্ক করলো, ওইগুলাও লিখে যখন সার্চ করে তখন সে র্যাঙ্ক করলো। তখন দেখেন ওই 10টা রিলিভেন্ট কিওয়ার্ডের যদি সার্চ ভলিউম 220 করে থাকে, তারপরও সে কিন্তু আরও 200 ট্রাফিক হিট করতে পারতেছে। বুঝতে পারতেছেন? ওইগুলোর যদি আরও 30 জন করে ট্রাফিক থাকে, তাহলে সে কিন্তু আরও 300 ট্রাফিক হিট করতে পারতেছে। দ্যাটস ওয়াই আমি কিছু রিলিভেন্ট কিওয়ার্ড নিব। এবং ফরহাদ ভাই বলছেন, ভাই ব্লু ওয়ার্ডগুলো কীভাবে ব্লু থেকে ব্ল্যাক করলেন? আচ্ছা, এটার জন্য আপনাদের একটা ট্রিক্স বলে দিই। ধরেন এটা আছে, এটারে পুরো কপি করলেন, দেন কন্ট্রোল+ এই চিহ্ন দিবেন। এখন এই চিহ্নটা আমি কীভাবে দেখাবো আপনাদের? কন্ট্রোল+ এই চিহ্ন দিবেন আপনারা, এই চিহ্নটারে, এই চিহ্ন যখন দিবেন তখন এটা মানে এজ ইট ইজ হয়ে যাবে। ওকে, চলেন আমরা রিলিভেন্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করি। এবং রিলিভেন্ট কিওয়ার্ডের আমার ডাটা লাগবে, যে ডাটাগুলো লাগবে টেবিলের আমি কলাম নিয়ে নিই। এটা হলো আমাদের কিওয়ার্ড লিস্ট, এটা হলো কেডি, এটা হলো সার্চ ভলিউম। এবং আমি তারে 20টা কিওয়ার্ড দিব এখানে, 14, 15, 20 14, 15, 20। ওকে, আমি এখানে 20টা শিট নিয়ে নিয়েছি টেবিল। তো আমি এখানে লিখবো, 2টা করে নিলাম, কেন 3টা করে নেওয়া উচিত ছিল। ওকে, টেবিল নিলাম 3টা, দেন এখানে 20। আপনারা ইচ্ছে করলে স্প্রেডশিটে করতে পারেন, বাট আমি আপনাদের এই যে ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখানোর জন্য এটা করতেছি। তো আমি এখানে দিব হলো কিওয়ার্ডস, এটা হলো ডিফিকাল্টি কেডি, আপনারা কেডি লিখতে পারেন, কিওয়ার্ড ডিফিকাল্টি, অ্যান্ড এখানে মান্থলি সার্চ ভলিউম, অথবা আপনারা সার্চ ভলিউমও লিখতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এখন দেখেন, আমি রিলিভেন্ট কিওয়ার্ড বলতে কি বুঝাইছি জানেন? রিলিভেন্ট কিওয়ার্ড বলতে বুঝাইছি এই যে রোফিংয়ের সাথে বা সাস্টেনেবল রোফিংয়ের সাথে যে কিওয়ার্ডগুলো যায়, এবং ট্রাই করব যে কিওয়ার্ডগুলোর কেডি কম এবং সার্চ ভলিউম একটু স্ট্যান্ডার্ড প্রকৃতির আছে, এই কিওয়ার্ডগুলো নেব। এখন দেখেন, আপনার কাছে এই স্টেপস থাকলে এটা কত ইজি হয়ে যায়। আপনি জাস্ট ম্যাচিং টার্মসে যান, এই ম্যাচিং টার্মসে গিয়ে
ম্যাচিং টার্মসে গেলে আপনারা কিওয়ার্ডগুলো পাবেন, হিউজ পরিমাণ কিওয়ার্ড পাবেন, এবং চাইলে আপনারা ওইখান থেকে ফিল্টার করে নিতে পারবেন, চাইলে আপনারা এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। তো আমি সাস্টেনেবল রুফিং নিচ্ছি, এটা তো অবশ্যই রিলিভেন্ট কিওয়ার্ডে পড়ে, আমি প্রথমে এটা মেন কিওয়ার্ডও থাকুক, এটা রিলিভেন্ট কিওয়ার্ডও থাকুক, কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে নাও নিতে পারেন, আর নিলে ভালো আর কি। তো এইটা নিলাম, এইটার 80, দেন আমার এখানে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে এটা সাস্টেনেবল রুফেল মেটেরিয়ালস, এইটাও আমার সাথে যায়, কারণ ছাদের যে টেকসইয়ের মানে আর কি মেটেরিয়ালস জিনিসপত্র আছে না, এই জিনিসপত্রগুলোও কিন্তু দরকার হয়। তো আমি এইটা নিলাম, নেওয়ার পরে এইখানে আমি সার্চ ভলিউম লিখে দিলাম হলো কত, সার্চ ভলিউম কত ছিল, কত এইচরেফস কত 70, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 11। তো আপনারা চাইলে এখানে একটা জিনিস করতে পারেন, এখানে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট করেও করতে পারেন, বাট আমি এক্সপোর্ট করবো না, আমি মানে আর কি ম্যানুয়ালি করতেছি। কেডি হলো 11 এবং সার্চ ভলিউম 70। এখন হৃদয় ভাই কত পর্যন্ত নিব কেডি যত কম নেওয়া যায়, তবে 15-র উপরে নিয়েন না, কেডি যত কম নেওয়া যায়, কিন্তু আমি সাজেস্ট করি যে 15-র উপরে নিয়েন না, কেমন? যদি 15-র উপরে নেন তাহলে আর কি হয়ে যাবে, একটু টাফ হয়ে যাবে র্যাঙ্ক করা। ওকে 12, এটার সার্চ ভলিউম হলো 50। এখানে দেখেন একটা জিনিস চেঞ্জ, ম্যাটেরিয়ালস এবং ম্যাটেরিয়াল চাইলে নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। তারপর রুফিং সলিউশন আসছে, এটারও 12 এবং সার্চ ভলিউম 20। আপনার সার্চ ভলিউম 20 অবধি নিয়েন, 20 অবধিও নিয়েন, 10 পর্যন্ত, 10-এ আর যায় না, 20 অবধি নিয়েন। এগুলো কিন্তু আমি টার্গেট করতেছি এই জন্য যেন সে আরও কিছু এক্সট্রা ট্রাফিক ফোকাস করতে পারে, এবং তার মানে আর কি ট্রাফিক এরিয়া যেন বেড়ে যায়। তো আপনারা ট্রাই করবেন যেন লং টেল কিওয়ার্ডগুলো নেন। লং টেল কিওয়ার্ড কী বলছি, কেন বলছি, এগুলো তো আপনারা জানেন। লং টেল কিওয়ার্ডগুলো নেওয়া হয় 3টা কারণে। একটা কারণ হলো লং টেল কিওয়ার্ড নেওয়ার একটা কারণ হলো যে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কম হলেও এটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম থাকে আর কি। তো আমি এটা এরকমভাবে নিলাম, সার্চ ভলিউম ওকে। তো এটা নেওয়ার পরে এটার হলো কিওয়ার্ড ডিফিকাল্টি 0, সার্চ ভলিউম হলো 20। এখন দেখেন হৃদয় ভাই, মাত্র তো ভাই 4 থেকে 5টা কিওয়ার্ড পাইছেন, এই 4-5টা কিওয়ার্ড দিয়ে কি করবেন? 4-5টা কিওয়ার্ড দিয়ে কি ক্লায়েন্টে দিয়ে দিবেন? এখন আমি মেইন নিশে চলে যাব। মেইন নিশ জিনিসটা কি বলেন তো? এখানে মেইন একটা নিশ আছে যেটা স্যার জাস্ট প্রোডাক্ট। এখানে মেইন নিশটা কে বলতে পারবেন বলেন তো? হ্যাঁ, এটা পরে বলবো সবুজ ভাই, এটা পরে বলবো, কেমন? তো মেইন নিশটা হলো তার রুফিং। আমি রুফিংয়ে গিয়ে দেখি, আমি সাস্টেনেবল জিনিসটা কেটে ফেলি এবং সাস্টেনেবল জিনিসটা কেটে রুফিংটা রেখে দেখি যে এইখান থেকে আমি কিছু কিওয়ার্ড পাই কিনা, অথবা রুফিং কিওয়ার্ডের জন্য কী ধরনের কম্পিটিশন আছে ইউনাইটেড স্টেটে, এটাও দেখে নেই একটু। এখন স্লো হয়েও না তুমি। এখন একটা নিউজ দিয়ে দিই আপনাদের, যারা আর কি কিওয়ার্ড এক্সপ্লোরারের এইচরেফস পাবেন না, তারা hrefs.com গিয়ে কিওয়ার্ড জেনারেটরে গিয়ে ফ্রি ইউজ করতে পারেন। ফ্রি কিওয়ার্ড রিসার্চের জন্য কিওয়ার্ড জেনারেটর গিয়ে আপনারা এখানে ফ্রি ইউজ করতে পারেন। সেম ডাটা দিবে যেটা পেইড দিচ্ছে, এটা ফ্রি দিবে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য। তো আপনারা চাইলে এই কিওয়ার্ড জেনারেটরটাও ইউজ করতে পারেন, অনেক ভালো কাজ করে। অ্যাট লাস্ট আমিও দেখছি যে এটা আর কি ফ্রিলি অনেক ভালো কাজ করে। হ্যাঁ আচ্ছা, এটা লোডিং হোক, আমি নেক্সট টপিক্সে যাই, কেমন? এটা লোডিং হোক, আমি জানি না কেন নেটের জন্য প্রবলেম করতেছে। আই হ্যাভ এ কোয়েশন, ক্যান আই ইউজ ডিরেক্ট রুফিং ম্যাটেরিয়াল নেম এজ এ রিলেভেন্ট কিওয়ার্ড ফর সাস্টেনেবল রুফিং? ভাই এইটা ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করে। ক্লায়েন্টের যদি কোনো ধরনের চুজ না থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। ক্লায়েন্টের আগে সাজেস্ট করবে যে স্যার আমি এগুলো ইউজ করি, এগুলো ইউজ করলে আপনার বেশি প্রফিট হবে, আপনি ক্লায়েন্টের বলতে পারবেন। যদি ক্লায়েন্টের একটা পারফেক্ট চুজ থাকে তাহলে কিন্তু আর কিছুই বলা লাগবে না। ক্লায়েন্টের যদি টার্গেটেড কিওয়ার্ডস থাকে, আপনি ফোর্স করে ওই টার্গেটেড কিওয়ার্ডস থেকে বাইরে আনতে পারবেন না। ক্লায়েন্টগুলো চাইবে যে এইটাই র্যাঙ্ক করতে, বাট আপনি সাজেস্ট কিওয়ার্ড করতে পারেন যে স্যার এটা অনেকটা টাফ হয়ে যাবে আপনার জন্য, আপনি একটা কাজ করেন যে আপনি অন্য রিলিভেন্ট কিওয়ার্ডগুলো নেন। দেখেন, ক্লায়েন্ট ম্যানেজ করা আপনার দায়িত্ব, আপনি ক্লায়েন্টে কীভাবে ম্যানেজ করবেন। আমার ক্লায়েন্ট বলে দিছে আমার টার্গেটেড লোকেশন ইউনাইটেড স্টেট, আমার টার্গেটেড ইউআরএল এইটা, আমার টার্গেটেড কিওয়ার্ডস হলো এইটা। এখন দেখেন, আপনি যদি ক্লায়েন্টের কাছ থেকে এই 3টা ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসতে পারেন, দ্যাটস গ্রেট। আর যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে।
বোঝা গেছে ফরহাদ ভাই এবং বাকি সবাই? এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ওকে, এখন দেখেন মেটাল রুফিং, এটার জন্য কিওয়ার্ড ডিফিকাল্টি 12, বাট সার্চ ভলিউম হিউজ। হ্যাঁ, সার্চ ভলিউম হিউজ। আমি তো অবশ্যই এটা নিব, এটা অবশ্যই আমি নিব। এটার জন্য খুব ভালো সার্চ ভলিউম আছে, তো আমি এটা নিলাম। তো এইটা নেওয়ার পরে এটার ইন্টেনশন আমি বলবো, বুঝছেন? এটা কেন নিচ্ছি বা এটা কেন সাজাচ্ছি, এটার ইন্টেনশনটা আমি বলবো, কেমন, পরে বলবো। ওকে, রুফিং ম্যাটেরিয়াল, আপনারা এখান থেকে একটা জিনিস করতে পারেন। এই যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদের কত দরকার বলেন তো? আমি বলে দিছি কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত দরকার আমার, 15-র উপরে আমি নিব না। বুঝা গেছে? 15-র উপরে নিব না। তো আপনারা এখানে গিয়ে জাস্ট ফিল্টার করে দিতে পারবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি ম্যাক্সিমাম 15 নিব, ম্যাক্সিমাম 15, মিনিমাম যত পারা যায়। তো আপনি যদি এইটা লিখে ফিল্টার করে ফেলেন তাহলে এইচরেফস আপনারা ওই কিওয়ার্ডগুলাই দিবে যে কিওয়ার্ডগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি 15-র কম। রুফিং কোম্পানিস অবশ্যই আমার সাথে যায়, আমার ক্লায়েন্টের কিওয়ার্ডের সাথে যায়। দেন আমি এটা নিলাম, নেওয়ার পরে এটা আমি এখানে রেখে দিলাম। এটার সার্চ ভলিউম হলো কিওয়ার্ড ডিফিকাল্টি মেবি 15, 6 এবং 31K সার্চ ভলিউম। ওকে, অবশ্যই আমি এটা নিব, 6 and 31K। এখন হৃদয় ভাই, আমরা কি স্পেসিফিকভাবে 20টা রিলেভেন্ট কিওয়ার্ড দিব? আপনাদের ইচ্ছা ভাই, এটা আপনাদের ইচ্ছা, সবাই সবার মতো করে। রুফিং কন্ট্রাক্টর নিয়ার মি, অবশ্যই এটা যায়, কারণ যারা রুফিং কন্ট্রাক্টর দরকার, আমরা তো রুফিং কন্ট্রাক্টরই, মানে রুফিংগুলো নিয়েই কাজ করি। ওকে, এইটাও আমি নিব। নেওয়ার পরে এটার সার্চ ভলিউম ছিল কত ছিল? এটা সার্চ ভলিউম 14 এবং সার্চ ভলিউম না, কিওয়ার্ড ডিফিকাল্টি 14 এবং সার্চ ভলিউম 22K। তো 14 অ্যান্ড 22K। এখন দেখেন আরও সহজ করে দিচ্ছি আপনাদের জন্য। এইখানে যাবেন, আপনি কিন্তু ফিল্টার করে নিছেন, ফিল্টার তো অবশ্যই করে নিছেন, এবং ফিল্টার করে এটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করলে এটা একটা এক্সেল শিটে এক্সপোর্ট হয়ে যাবে, এবং আপনারা চাইলে কিন্তু পুরো কিওয়ার্ড লিস্টটাই ক্লায়েন্টে দিতে পারেন। দেখেন এখানে একটা জিনিস আমি আপনাদের বলে নেই, এই জিনিসটা আপনারা যদি করেন ক্লায়েন্ট হ্যাপি করতে পারবেন। আপনার কোনো ধরনের মানে আর কি হবে না, অনেক বেশি যে হ্যাসেল পোহাইতে হবে এরকম না। দেখেন আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো নিলেন, মানে 20টা কিওয়ার্ড আগে চুজ করে ফেলেন, দেন এটা আপনি নিলেন, সার্চ ভলিউম পর্যন্ত নিয়ে এটা Ctrl+C দিয়ে কপি করলেন। কপি করার পরে আপনি জাস্ট এইখান থেকেই ফাইলে যাবেন, নিউয়ে যাবেন, একটা স্প্রেডশিট খুলে নেবেন। স্প্রেডশিট খুলে আপনি ক্লায়েন্টে কিন্তু এক্সট্রা কিওয়ার্ড হিসেবে এইটা প্লেস করতে পারবেন, এবং আমি এই জিনিসটাই ক্লায়েন্টের জন্য করি, যার কারণে এখন অবধি আমি বাজে কোনো রিভিউ পাই নাই, এবং ক্লায়েন্ট আমারে দেখবেন আমার কমেন্ট সেকশনে গিয়ে ক্লায়েন্ট আমারে অনেক ভালো ভালো রিভিউ দেয়। তো আমি আপনাদের জন্য এই জিনিসটা ইজি করে দিছি যে আপনারা এইটা গিয়ে এখানে শেয়ারে দিবেন, শেয়ারে দিয়ে আপনারা স্প্রেডশিটের নাম লিখে দিবেন যে ধরেন রুফিং বানান কীভাবে, RRFING রুফিং মোর রিলিভেন্ট কিওয়ার্ডস। তো আপনি দিলে আপনার কিন্তু বেশি সময় গেছে না, বুঝছেন? আপনার কিন্তু খুব বেশি সময় কিন্তু এটার জন্য যায় নাই, এবং প্রতিটা কিওয়ার্ড কিন্তু তারপর এখানে চেঞ্জ এনিওয়ান ক্যান আপনি ভিউ দিয়ে দিবেন, ভিউ দিয়ে কপি লিঙ্ক দিয়ে দিবেন। এটার পরে কাজ দেখাচ্ছি। এখন দেখেন আপনি যে এতগুলা কিওয়ার্ড বের করছেন, বেশি সময় কিন্তু গেছে না, বাট ক্লায়েন্ট যখন দেখবে যে এতগুলা কিওয়ার্ড বের করে দিছে, রিসার্চ করে দিছে, ক্লায়েন্ট আপনার কাছ থেকে আপনার প্রতি কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে যে না, ছেলেটা হয়তো বা কষ্ট করছে কিওয়ার্ড রিসার্চের জন্য। বোঝা গেছে? তো আপনারা প্রথম ভালো 20টা কিওয়ার্ড এখানে রাখবেন। আমি আপনাদের বলে দিচ্ছি যে এখানে 20টা কিওয়ার্ড রাখবেন, এবং 20টা কিওয়ার্ড রেখে আপনারা এখানে লিখবেন প্লিজ হ্যাভ এ লুক ফর মোর কিওয়ার্ডস। এটা লেখার পরে আপনি এখানে ডট চিহ্ন দিবেন, তারপরে এই যে ডক ফাইলটা আছে না, স্প্রেডশিট ফাইলটা আছে, এটা Ctrl+C দিয়ে কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন। এই যে দিছেন, ক্লায়েন্ট একটা আপনার পজিটিভ ইম্প্যাক্ট দিবে, প্লাস হলো আপনার তো কাজগুলো ইজি হয়ে যাচ্ছে, বুঝছেন? এখন দেখেন আপনি এখান থেকে কপি করেন, কপি করার পরে আরও কিওয়ার্ড এখানে নিয়ে যান, 20টা কিওয়ার্ড আপনি দেখে দেখে নিয়ে যান, কেমন? আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য দেখা দিচ্ছি। ধরেন এটার এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 5, সার্চ ভলিউম হলো 10K, এইরকমভাবে আপনারা বুঝে এই জিনিসটা ফিল আপ করে দিবেন। ওকে, চলেন আমি 20টা নিয়ে নিচ্ছি। ABC রুফিং, এটা যায় না। ওকে,
এই কিওয়ার্ডগুলো আমি একবারে নিয়ে নিচ্ছি, টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাগ করছে, পেস্ট হচ্ছে না। ওকে, আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন আবার পেস্ট করে ট্রাই করি। আরে क्या हो गया इसे? ওকে, হয়েছে। তো চলেন আমরা এই কিওয়ার্ডগুলো আমি আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য দেখাই দিচ্ছি। এটা নিলাম এখানে, দেন এটার নিচে এটা নিলাম। এইভাবে আপনারা এই কলামগুলো ফিল আপ করে দিন। কলাম ফিল আপ করে দেওয়ার পরে আপনারা এখানে সার্চ ভলিউম দেন কিওয়ার্ডগুলো যে প্লেস করে দিয়ে দিন। কেমন না, এইভাবে না করে আমি আপনাদের প্রথম থেকে একটু কষ্ট করে দেখাই দিই, টাইম গেলে যাক, পরে এটা তো আপনারা এক্সাম্পল হিসেবে দেখাইবেন। তো চলেন আমরা নেক্সট কিওয়ার্ডে যাই। নেক্সট কিওয়ার্ড হলো রফিং নিয়ার মি, রফিং কোম্পানি নিয়ার মি, রফিং রাভার, এগুলা নেবেন। ধরুন এই কিওয়ার্ডটা নিলাম আমি, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা হলো সার্চ ভলিউম ছিল কত, এটার জন্য 14,000 সার্চ ভলিউম, এবং 14 হলো তার কিওয়ার্ড ডিফিকাল্টি, 14কে 14। দেন আমরা নেক্সটে যাই। নেক্সট হলো রুফিং সাপ্লাই নিয়ার মি, এটার 11, 9,300, 9.3K। চলেন আমরা এখানে যাই, এটা দেন 11, 9.3K। তো আপনারা এইভাবে পুরো জিনিসটা এখানে প্লেস করে দিবেন। প্লেস করে দেওয়ার পরে আমি শিটটা আর একটু সাজাই দিয়ে দিব না, কেমন, যখন আপনাদের ক্লাসরুমে শেয়ার করে দিব বা গ্রুপে শেয়ার করে দিব, তখন আরও একটু সুন্দর করে সাজাইয়া দেন আপনাদের দিয়ে দিব শিটটা। এখন চল আমরা এটা নিয়ে যাওয়ার পরে আমাদের আরও রিলেভেন্ট কিওয়ার্ড আছে, একটু করে দিয়ে দিই। ওকে, আরও রিলেভেন্ট কিওয়ার্ড আছে, এখানে আমি এই জিনিসটা ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পরে দেখেন আপনারা, যখন আমি এই জিনিসগুলো ফিল আপ করে দিয়ে দিছি, তখন আমার রিলেভেন্ট কিওয়ার্ড পেয়ে গেছি। রিলেভেন্ট কিওয়ার্ড পাওয়ার পাশাপাশি আমি এখানে আরও কিছু জিনিস পাইছি, যে জিনিসগুলো হলো রিলেভেন্ট কিওয়ার্ড পাশাপাশি আমি আরও কিছু জিনিস পাইছি, যেটা হলো এক্সট্রা কিওয়ার্ড। এই এক্সট্রা কিওয়ার্ডের লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি ক্লায়েন্টে। এক্সট্রা কিওয়ার্ডের লিঙ্ক দেওয়ার পরে ক্লায়েন্ট যতটুকু, আমি আই হোপ সো আমি এটা করার পরে ক্লায়েন্ট অবশ্যই হ্যাপি হবে, কারণ সে 20টা রিলেভেন্ট কিওয়ার্ড পাইছে এবং তার বিজনেসের জন্য আরও অপরচুনিটি পাইছে। হতে পারে সে অন্য একটা পেজ ক্রিয়েট করবে, পেজ ক্রিয়েট করে আপনাদের আরও কাজ দিতে পারে, যে আচ্ছা তাহলে হৃদয় তুমি এক কাজ করো, এই কিওয়ার্ডগুলোও র্যাঙ্ক করে দাও আমারে। তো কিওয়ার্ড রিসার্চ এতটুকুই। কিওয়ার্ড রিসার্চ বোঝা গেছে আপনাদের? কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো কাজ আছে বা আর কোনো প্রশ্ন আছে আপনাদের? বোঝা গেছে তো কিওয়ার্ড রিসার্চ? আমাদের এখন টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আমরা খেলি। তার আগে আমি আপনাদের একটা সিম্পল কম্পিটিটর অ্যানালাইসিস দেখাই দিচ্ছি, যেটা দিয়ে আমি একটা প্রাথমিক ধারণা নিই, বুঝছেন? তার প্রাথমিক ধারণা নেই, কেজিআর দিতে হবে না ভাই, নুরামন ভাই, কেজিআর দিতে হবে না। যদি ক্লায়েন্ট স্পেসিফিকভাবে চায় যে কেজিআর কিওয়ার্ড দেন, 80 to 90% ক্লায়েন্ট জানেই না কেজিআর কিওয়ার্ড কী, বুঝছেন? যদি ক্লায়েন্ট চায় তাহলে আপনি দেন, আর যদি ক্লায়েন্ট না চায় তাহলে আর কি ওই কেজিআরে যাওয়া লাগবে না আর কি। যদি আপনি চান যে আচ্ছা স্পেসিফিকভাবে আমি একটা কেজিআর কিওয়ার্ড ইউজ করে দিই, তাহলে আপনি দিতে পারেন। তো চলেন এখন আমরা চলে যাই, হলো আমি একটা ট্রিক্স দেখাচ্ছি। এই ট্রিক্সটা হলো, আমি আসলে একটা জিনিস করি যে আমার এই কিওয়ার্ডের জন্য অ্যাকচুয়ালি কতগুলো কম্পিটিটর আছে, এইটা কিভাবে দেখি। অ্যাকচুয়ালি কতগুলো কম্পিটিটর, আমি মনে করি আমার এই কিওয়ার্ডটা যারা ভালো করে অন পেজ করছে তারাই আমার কম্পিটিটর। তো আমি এখানে যাওয়ার পরে আমি অল ইন টাইটেল লিখি, তার আগে আমি গুগল ইউএসএতে যাই, ইউএসএর গুগলে গিয়ে সার্চ করি। তো গুগল ইউএসএতে যাওয়ার পরে আমি একটা স্পেসিফিক ধারণা নিই, এটা কোনো মানে আর কি বলতে পারে না। আমি অল ইন টাইটেল লিখি, অল ইন টাইটেল লিখে দেখি যে এই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য আসলে কতগুলো কম্পিটিটর আছে। মোটামুটি ভালো ধরনের কম্পিটিটর, মানে সার্চে আছে হলো 2190 জন। দ্যাট মিন্স আমার এটা র্যাঙ্ক করতে এতটাও কঠিন কিছু হবে না। তো আমার এখানে কিওয়ার্ড রিসার্চের ফাইল খতম। আমি এখানে চলে যাব সেকেন্ড সেগমেন্টে, যেটারে বলা হয় কম্পিটিটর অ্যানালাইসিস। আমি নতুন একটা ফাইলে করতেছি।
তো কম্পিটিটর অ্যানালাইসিসগুলো কিভাবে করবেন, কম্পিটিটর অ্যানালাইসিস এটা অনেক বড় ক্লাস হতে পারে, আমি আপনাদের করে দেখাবো না, হয়তো বা খুব শীঘ্রই আপনাদের ভিডিও আসবে, মানে স্পেসিফিক কম্পিটিটর অ্যানালাইসিসের ভিডিও। শুধুমাত্র যদি কেউ কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আসে তাহলে আপনি কিভাবে করবেন, আর এটা হলো একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করবেন। তো কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমি আমার যে এইচরেফস ডাটা আছে এটাতে যাব, এবং আমি আবার সাইট এক্সপ্লোরারে গিয়ে দেখেন খুব ইজি একটা জিনিস, সাইট এক্সপ্লোরারে গিয়ে আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে এই টার্গেটেড কিওয়ার্ডটা পেস্ট করে দিব এইখানে। সাস্টেইনেবল রুফিং হলো আমার টার্গেটেড কিওয়ার্ড, আমি এই টার্গেটেড কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমি ওভারভিউতে যাব, ওভারভিউতে যাওয়ার পরে দেখেন আপনারা যদি নিচে নামেন ধীরে ধীরে তাহলে এখানে দেখাবে যে SERP ওভারভিউ, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ওভারভিউ। এই ওভারভিউতে তারা দেখাচ্ছে হলো যে কোন কোন কিওয়ার্ডগুলা র্যাঙ্কে আছে বা আপনার স্পেসিফিক কম্পিটিটরগুলা কে কে। তো আমি ধরে নিলাম আমার প্রথম কম্পিটিটর হলো এইটা, আমার প্রথম কম্পিটিটর হলো এইটা, দেন দ্বিতীয় কম্পিটিটর হলো এইটা, দেন আমাদের তৃতীয় কম্পিটিটর হলো এইটা। এই তিনটা কম্পিটিটর আমার আছে এবং আমি এই প্রথম তিনটা কম্পিটিটরই অ্যানালাইসিস করব। আপনারা চাইলে বেশিও করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এইখানে একটা জিনিস ট্রিক্স বলে দিচ্ছি যেটা আমি দেখি, এটা হলো যদি দেখেন আপনারা এইভাবে কি আছে স্টেবল নাই, ধরেন এইভাবে গুগল ডান্স করতেছে, এটারে বলা হয় গুগল ডান্স, বুঝছেন? দেখেন এইটা হলো উপরে নামতেছে স্টেবল, ধরুন উপরে নামতেছে দেন স্টেবল থাকতেছে, তারপরে দেখেন হুর করে নিচে নামে যেতেছে, এটারে বলা হয় গুগল ডান্স। দ্যাট মিন্স এখানে তারা কেউই তার পজিশনে স্থায়ী না। যদি দেখা যেত যে সে তার পজিশনে স্থায়ী তাহলে কিন্তু সে একই পজিশনে থাকতো। দ্যাট মিন্স তারা নড়বড়ে অবস্থানে আছে, এবং আমি যদি একটু ফোকাস করি, আমি যদি এসইওটা ভালো করে করতে পারি, আই হ্যাভ এ গ্রেট চান্স টু র্যাঙ্ক আপ, আমার একটা ভালো চান্স আছে এখানে র্যাঙ্ক করার। এখন চলেন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব, খুব ইজি কম্পিটিটর অ্যানালাইসিস, শুধুমাত্র নিজের আত্মার তৃপ্তির জন্য এবং ক্লায়েন্টে দেখানোর জন্য যে তোমার কম্পিটিটরগুলো এইভাবে কি করতেছে, কেমন? তো চল এখানে যাওয়ার পরে আমি এখানে কম্পিউটার অ্যানালাইসিসের জন্য শিট নিয়ে নেই, অ্যাজ ইউজুয়াল টেবিল হিসেবে নিয়ে নেই, ইনসার্ট দেন টেবিল, আমি এখানে ডিআর নিব, দেন হলো এখানে রেফারিং ডোমেন নিব, ব্যাকলিংস আমি কাউন্ট করব না, রেফারিং ডোমেন নিব, দেন হলো তার কিওয়ার্ড কোনটা এটা নিব, আর কি নিব, আর কিছু নেওয়া লাগবে না, দেখি আর কিছু নেওয়া আছে নাকি এখান থেকে, ডিআর নিব, ব্যাকলিংস না নিয়ে ট্রাফিক নিব। ওকে চলো এই 4-5টা জিনিস আমি এখানে নিব, তাহলে আমার 4টা জিনিস দরকার 3টা কলামে। ইনসার্ট টেবিলে যাবেন, 4টা জিনিস দরকার, ইউআরএল, ডিআর, ট্রাফিক, রেফারিং ডোমেন এবং কিওয়ার্ডস। আমি 5টা জিনিস নিচ্ছি 3টার জন্য। এখন দেখেন সোজা কম্পিটিটর অ্যানালাইসিস চলে আসছে। সরি আমি আরেকটা বেশি নিচ্ছি কারণ এখানে আমার একটা জিনিস শো করতে হবে। 5টা দেন এখানে 4টা। এখানে আমি নিব হলো ওয়েবসাইট, দেন তার ডিআর কি ধরনের নিব, এটা তার ডিআর, তার হলো রেফারিং ডোমেন। আমি আমার লাইফে কখনো তার ব্যাকলিংস দেখি নাই, আমি সবসময় রেফারিং ডোমেন দেখছি। এখন আপনারা আমারে বলেন কেন আমি রেফারিং ডোমেন দেখব, কেন আমি ব্যাকলিংস দেখব না, কেন আমি রেফারিং ডোমেনই দেখব, কেন আমি ব্যাকলিংসটা দেখব না? বলেন কেন আমি রেফারিং ডোমেন দেখব, কেন ব্যাকলিংস দেখব না? তার স্পেসিফিক কারণটা আমারে বলেন। কোথায় আপনারা বলেন? ডিআর, রেফারিং ডোমেন, ট্রাফিক অ্যান্ড হলো কিওয়ার্ডস, পারফর্মিং কিওয়ার্ডস, ট্রাফিক, দেন এখানে বলতে পারেন পারফর্মিং কিওয়ার্ডস, টপ কিওয়ার্ডস। ওকে টপ কিওয়ার্ডস, চলেন বলেন আমারে টপ কিওয়ার্ডস। রেফারিং ডোমেন হলো মেল পাওয়ার, রিয়েলি একটা ডোমেন একটা ওয়েবসাইটে একবারে লিঙ্ক দিতে পারে, সো এখানে অন্য কিছু দেখার কি নাই। তো আমি যখন কম্পিটিটর অ্যানালাইসিস করাইবো আপনাদের তখন একটা মানে আর কি ইন ডিটেলস করাবো। এখন আপাতত একটা এসইও প্ল্যান করতেছি, তো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য এটা। তো চলেন আমরা এখানে যাই, এটা যাওয়ার পরে এই ওয়েবসাইটের ওপেন ইন নিউ ট্যাবে দেই, ওপেন ইন নিউ ট্যাবে দেওয়ার পরে এই ওয়েবসাইটটা Ctrl+C দিয়ে কপি করার পরে এইটা আমি এখানে রেখে দিই। এটা ডিআর হলো, পোহাবে, অনেক ভেজাল পোহাবে।
এটাতে জায়গাই হচ্ছে না। ওকে, এটা এভাবেই থাক। আমি আপনাদের বোঝানোর জন্য আর কি জায়গা নিবে এখানে? আচ্ছা, নিচ্ছে যখন নেই, টপ কিওয়ার্ডস, দেন ট্রাফিকটারে ছোটো করে ফেলি, রেফারিং ডোমেনটারে আরডি করে ফেলি, তাহলে এখানে হয়তো বা জায়গা হয়ে যাবে আরডি। দেন এটা ডিআরটারে আরও ছোটো করে ফেলি। হ্যাঁ, মোটামুটি জায়গা হয়ে গেছে। ট্রাফিক, টপ কিওয়ার্ড। ওকে, এটা ডিআর হলো, চল ডিআর হলো এটার বাবা 79, এটা ডিআর 79। এখন হৃদয় ভাই, ডিআর কখন বাড়ে, ডিআর কখন কমে, ডিআর কিসের উপর আর কি ডিপেন্ড করে? ডিআর 3টা জিনিসের উপর ডিপেন্ড করে, খুব ভালো করে মাথায় ঢুকাই নেন। ডিআর 3টা জিনিসের উপর ডিপেন্ড করে: ভালো ধরনের কন্টেন্ট, ভালো ধরনের ব্যাকলিংকস এবং ভালো ধরনের ট্রাফিক। এই 3টা জিনিসে ডিআর কি করে আর কি ডিপেন্ড করে। এখন ভালো ধরনের ডিআর যদি ভালো হয়, মানে কন্টেন্ট যদি ভালো হয়, ডিআর অটোমেটিকলি বাড়বে। ব্যাকলিংকস যদি ভালো হয়, ডিআর বাড়বে। এবং ডিআর যদি বাড়ে ব্যাকলিংকস যদি ভালো হয়, দেন আপনার ট্রাফিকও বাড়বে। রেফারিং ডোমেন হলো এখানে 10, ট্রাফিক হলো 136 মেবি। ওকে, 136। এই 3টা জিনিস আমি পেয়ে গেছি। টপ কিওয়ার্ড হলো সাস্টেইনেবল, ওকে, সাস্টেইনেবল রুফিং, এটা হলো তার টপ কিওয়ার্ড। এটা লিখলে তো এখন আরও স্পেসিফিক জায়গা নিয়ে নেবে। আমি এক্সেল শিটে এতটা ভালো না কেন, এখানে তো জায়গা আছে, তার গাধামি করছি এত সময়। ডিআর, দেন আরডি, দেন ট্রাফিক, এখন টপ কিওয়ার্ডস। খুব সুন্দর করে হয়ে গেছে। দেন আমার সেকেন্ড কম্পিটিটরে চলে যাব। সেকেন্ড কম্পিটিটর হলো এইটা। আমি জাস্ট এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো কপি লিঙ্ক অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আমি যাই, কোথায়, এখানে যাওয়ার পরে আমি এখানে তার ডিআর কত দেখে নিই। ডিআর হলো তার 53, রেফারিং ডোমেন 8 এবং তার ট্রাফিক 101। তো ট্রাফিক 101, 53, রেফারিং ডোমেন 8, ট্রাফিক 101, এখানে সাস্টেইনেবল কিওয়ার্ড হলো, আমি এইটাই দিয়ে দিচ্ছি মেইন টপ কিওয়ার্ড হিসেবে, এইটাই দিচ্ছি। কন্ট্রোল সি, দেন কন্ট্রোল পেস্ট পি। ওকে, দেন 3 নাম্বার হলো এটা, চলে 3 নাম্বার হলো এইটা। আমি এটা নিলাম, নেওয়ার পরে এটার কেডি এটা ডিআর দেখলাম 75, ওকে সরি 75 না, এটা ডিআর 89। দেন হলো এটার ব্যাকলিংকস 265 অ্যান্ড ট্রাফিক 93। তো চল আমরা যেভাবে পাইছি, যে ডাটা পাইছি এটা নিয়ে নিই, পরে আমি ট্রিপস বলে দেবো কীভাবে করব। এটা 89, দেন এটার 65, ট্রাফিক 193, ওকে 193। তারপরে এটার মেইন কিওয়ার্ড এইটাই দিয়ে দিচ্ছি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা বুঝে যান। এখানে দেখেন তার ডিআর হলো 79, এটার ডিআর হলো 53, বাট এইটার ডিআর হলো 89। এটার ব্যাকলিংসও বেশি, এটা ট্রাফিকও পাচ্ছে বেশি, বাট এটা 3 নাম্বার পজিশনে আছে। এটা 3 নাম্বার পজিশনে আছে, তার কারণ হলো এইটার কন্টেন্ট অনেক ভালো এবং এটা গ্রো করতেছে। যে ওয়েবসাইটটা গ্রো করতেছে এইটাই সামনে থাকবে। এটার কোনো স্পেসিফিক কি নাই। অনেক সময় ডিআর 5 নিয়েও আপনি র্যাঙ্কে যেতে পারেন, যদি আপনার কিওয়ার্ডটা ভালো হয় এবং আপনার রেফারিং ডোমেনগুলো যদি ঠিক থাকে। বোঝা গেছে? যদি আপনার এসইও প্ল্যান ঠিক থাকে। এখন চলেন, আমরা তো এইগুলো দেখে নিছি, এখন আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স দেখবেন না? আমরা তো কম্পিটিটর দেখে নিছি, এখন দেখবো না যে আমার ওয়েবসাইট কী ধরনের পজিশনে আছে বা আমার ওয়েবসাইটের কী কী ঘাটতি আছে, আমার ইউআরএলের কী কী ঘাটতি আছে, এটা দেখবেন না? তো দেখেন, আপনার ওয়েবসাইটের জন্য দেখার জন্য আপনার যে ওয়েবসাইটে র্যাঙ্ক করতে যাচ্ছেন এইটারে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করার পরে আপনি চলে যান এইচরেফসে চলে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে সাইট এক্সপ্লোরারে ক্লিক করেন। দেন আপনি সাইট এক্সপ্লোরারে গিয়া এটা চেক করেন। তো আমি এখানে চেক করলাম যে এটার ইউআর হলো 6, ডিআর হলো, আচ্ছা আসুক, আমি এখানে একটা টেবিল বানাই ফেলি। তো এখানে আপনি লিখতে পারেন যে মাই ওয়েবসাইট অথবা আওয়ার ওয়েবসাইট অথবা ইউর ওয়েবসাইট, আপনি যা ইচ্ছা তা লিখেন। তবে আমি আওয়ার ওয়েবসাইট লিখি, আওয়ার ওয়েবসাইট হেলথ। আপনি এইটাও লিখতে পারেন। আমি আওয়ার ওয়েবসাইট হেলথ লিখি কারণ এইটা আমার ট্রিক্স হিসেবে কাজ করে, যে ক্লায়েন্ট মনে করে যাক আমার ওয়েবসাইটটা তার নিজের হিসেবে ধরে নিছে। তো এটা যাই, আমি ইনসাইটে যাই, একটা টেবিল ক্রিয়েট করি। একটা টেবিলের মধ্যে আমার 5টা কলাম লাগবে, জাস্ট আর কিছু লাগবে না। ওহো,
ওকে চল, আমার একটা ওয়েবসাইট ইনসার্ট, দেন হলো টেবিল 5x2। তো আমি এখানে ওয়েবসাইট নিব, ওয়েবসাইট, দেন আমার ডিআরটা দরকার, আমার দরকার হলো এখানে আরডি মানে রেফারিং ডোমেইন, এখানে দরকার তার ট্রাফিকটা, কত ধরনের ট্রাফিক, কতগুলো ট্রাফিক পাচ্ছে। দেন আমার এখানে দরকার হলো তার টপ কিওয়ার্ডস, তার টপ কিওয়ার্ডসটা অবশ্যই আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডস এটাই রাখবো। ওকে, এইটা নেওয়ার পরে আমি এখানে যাওয়ার পরে দেখি এটার জন্য দেখছেন আমার DR9, আমার কোনো ব্যাকলিংস নাই, শুধুমাত্র একটা কিওয়ার্ড পারফর্ম করতেছে, যে কিওয়ার্ড বার করছে হোলিস্টার রফিং, মানে আমার সাথে যায় না। যাই হোক, আমি এখানে আমার ওয়েবসাইটটা পেস্ট করে দিচ্ছি, Ctrl+C, দেন ওয়েবসাইটটা পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি ডিআর দেখছি, ডিআর হলো 9, আরডি 0, ট্রাফিক 0 আর টপ কিওয়ার্ডস আমরা সাস্টেইনেবল রফিংটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন এই প্রাথমিক একটা প্ল্যান থেকে আমি দেখি যে আমার স্টুডেন্টগুলা কি বুঝতে পারছে, এতটুকু থেকে আপনারা কি বুঝতে পারছেন। এখন আমাদের নেক্সট প্ল্যান কি হওয়া উচিত, আমরা কিন্তু এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে এত বেশি আর কি মানে আর কি ভোগান্তি পোহাইতে হবে না, কারণ এখানে আমাদের মোটামুটি লেভেলের আমরা বুঝে গেছি যে আমাদের কি কি দরকার এবং কি কি দরকার না, বুঝে গেছি না কি কি দরকার এবং কি কি দরকার না। আচ্ছা, আপনাদের কাছে কি খুব বেশি কঠিন মনে হচ্ছে বা খুব বেশি জটিল মনে হচ্ছে? ইটস লাইক এ ম্যাথ, যে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে, কিওয়ার্ড রিসার্চ করতেছেন, আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হচ্ছে, আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতেছেন। এবং একটা জিনিস দেখেন, যত আমরা ধীরে ধীরে যাচ্ছি নিচের দিকে, যত ধীরে ধীরে যাচ্ছি তত বেশি কিন্তু আমরা আরও আর কি মনে হচ্ছে যে না কিওয়ার্ডটা র্যাঙ্ক করা সম্ভব, মনে হচ্ছে না যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করা সম্ভব। এখন চলেন আমরা অন পেজ প্ল্যানটা কীভাবে করব। অন পেজ প্ল্যানটা আমি জাস্ট এখানে লিখে দিব যে অন পেজ প্ল্যান, আমি এখানে লিখছি অন পেজ প্ল্যান। এখন অন পেজ প্ল্যানে আপনারা যদি কন্টেন্ট লিখতে পারেন তাহলে ভালো, আই রিপিট তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে কি করতে যায়েন না, আপনি যদি প্রফেশনাল না হন তাহলে অন পেজে মানে আর কি আপনি কন্টেন্ট লিখতে যায়েন না, কারণ কন্টেন্ট ইজ কিং ফর এসইও। আপনারা মানে আর কি কন্টেন্ট আসলেই কিং হিসেবে কাজ করে কন্টেন্ট। এখন দেখেন এখানে অন পেজ প্ল্যানটা আমি সাজাচ্ছি, কীভাবে সাজাচ্ছি এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখন আমি আগে দেখি যে আমার এই অন পেজে কী কী প্রবলেম আছে, এটার জন্য আপনারা জাস্ট এখানে এসইও কোয়াইক ইউজ করবেন, এইটাই আমার কাছে বেটার মনে হয়। দেন আপনারা ডায়াগনোসিসে যাবেন, ডায়াগনোসিসে গিয়ে দেখবেন যে আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা কী, বলেন তো। বলছি সবুজ ভাই, এটা বলতেছি। এখন দেখেন তার ওয়েবসাইটে কিন্তু একটা কন্টেন্ট পাবলিশ করা আছে, আমরা যখন এখানে অন পেজ বেসিক অন পেজটা করব তখন কিন্তু আমরা বুঝেই যাব তার অন পেজে কী কী প্রবলেম আছে, বা তার কন্টেন্টে কী কী প্রবলেম আছে, এগুলো আমরা খুঁজে বের করে দিয়ে দিব তারে। এখন চলেন আমরা এখানে যাওয়ার পরে এসইও কোয়াইক ওপেন করছি, ওপেন করার পরে প্রথমে আমরা নিয়ে যাব তার ইউআরএলে কী কী আছে। তো আপনারা এখানেও কি করতে পারেন, মোটামুটি কি নিতে পারেন আর কি, টেবিল নিতে পারেন। তো অন পেজ প্লেনের মধ্যে আমি মোটামুটি 10টা জিনিস রাখবো, আপনারা 7টা জিনিসও রাখতে পারেন। 10টা জিনিস সাজেস্টেড ইউআরএল, টার্গেটেড কিওয়ার্ড 3 4 5 6 7 8 9 10। ওকে, আমি 10টা নিচ্ছি, 11টা হয়ে গেছে, আচ্ছা প্রবলেম নেই। তো এটা একটু বড় করে ফেলি, এখানে পুরো পেজটা আমি নিচ্ছি এখানে। এখন অন পেজের প্লেনের মধ্যে আমি এখানে নিব হলো ইউআরএল, দেন মানে আর কি এটা আমি ছোটো করে ফেলি, প্রেজেন্ট সিচুয়েশন, আপনারা এটা বলতে পারেন আর কি, প্রেজেন্ট সিচুয়েশন। এটা আমি ঠিক করে নিই, এটা 11তে আছে, এটা 11তে নিয়েছে। তো প্রেজেন্ট সিচুয়েশন লিখতে পারেন আপনারা এখানে, প্রেজেন্ট সিচুয়েশন, আবার প্রেজেন্ট সিচুয়েশন। ওকে, প্রেজেন্ট সিচুয়েশন, দেন এখানে সাজেস্টেড,
এখানে লিখতে পারেন আপনারা সাজেস্টেড, এটা ঠিক করবো না আমি পরে। সাজেস্টেড, দেন হলো টার্গেটেড কিওয়ার্ডস, টার্গেটেড কিওয়ার্ডস, targeted keywords, targeted keywords, then আর কি লেখা যায়, সাজেস্টেড টার্গেটেড কিওয়ার্ডস, দেন হলো আপনারা লিখতে পারেন এখানে এসইও অ্যাডভাইস, এসইও অ্যাডভাইস, এতটুকু লিখতে পারেন। আচ্ছা, একটা গ্যাপ পড়ে গেছে, এটা গ্যাপ রেখে দিই। এখন দেখেন প্রেজেন্ট সিচুয়েশন আমি এখানে লিখছি যে এখন কি ধরনের অবস্থাতে আছে, প্রেজেন্ট সিচুয়েশনে কি ধরনের অবস্থাতে আছে, প্রেজেন্ট সিচুয়েশন, সাজেস্টেড কিওয়ার্ড, এসইও অ্যাডভাইস। এসইও অ্যাডভাইসটা আমরা একদম নিচে নিয়ে পিছনে নিয়ে যাই, টার্গেট কিওয়ার্ডসটা এখানে থাকুক। ওকে, সাজেস্টেড বা সাজেশন লিখতে পারেন, এখানে সাজেশন লেখাটাই বেটার মেবি। সাজেশন, TION, সাজেশন বলতে বোঝাচ্ছি যে এখানে কি কি আপনি সাজেস্ট করবেন তার। ওকে, প্রেজেন্ট সিচুয়েশন আমি এখানে এলিমেন্টস লিখছি। তো এলিমেন্টসের জায়গায় আপনারা কী কী লিখবেন দেখেন, এখানে প্রথমে আসবে ইউআরএল, ভেরি গুড ভেরি গুড, ইউআরএল, দেন চলে আমরা এখান থেকে কপি করে আনি। এটা প্রথমে আসবে ইউআরএল, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, দেন এখানে কন্ট্রোল পেস্ট করেন ইউআরএলটা, দেন হলো এখানে আসবে যে প্রেজেন্ট ইউআরএলটা আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন www.roofing.com বা যাই হোক, আপনি প্রেজেন্ট ইউআরএলটা এখানে নিয়ে আসেন, দেন আপনি এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে সাজেশন করতে পারেন। এখন দেখেন আপনারা আমারে বলবেন কি সাজেশন করবেন, আপনারা এখানে ইউআরএলের জন্য কি কি সাজেশন করবেন বলেন। ইউআরএলের জন্য আমরা কি শিখছি, অন পেজের জন্য, অন পেজের জন্য কি শিখছি, আপনারা কি শিখছেন, কই আপনারা? ইউআরএলের জন্য টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। তাহলে আপনারা কি হবে বলেন তো, এইটার ইউআরএলটা আমরা লিখে দিন তো, আপনারা কি সাজেস্ট করতেছেন এই ইউআরএলে কি রাখার জন্য বলেন। আপনারা এই ইউআরএলের মধ্যে কি রাখবেন, এই ইউআরএলটা কি হবে আপনারা বলেন, আপনারা দিয়ে করাই, আপনাদের দিয়ে করাই এটা। চলেন দেখি আমার স্টুডেন্টগুলো। সাস্টেইনেবল রুফিং, হ্যাঁ হ্যাঁ, হয় নাই, কারোটাই হয় না এখন পর্যন্ত, আপনারা পুরোটা লেখেন। তো এই কিওয়ার্ডের পরে আমরা সাস্টেইনেবল রুফিংটা ইউজ করব। জাস্ট এখানে সাস্টেইনেবল দেন একটা স্লেশ দিব, তারপরে রুফিং। এইটা হলো আমাদের সাজেশন যেন এইটা করেন। দেন টার্গেটেড কিওয়ার্ডস তো আমাদের অবশ্যই সাস্টেইনেবল রুফিং। অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটা, একটু কষ্ট করে নেন, কারণ এই পুরো প্ল্যানে হয়তো বা একটু ঘুমে ধরলেও পরে ক্লাসটা দেখে নিন কেমন। তো টার্গেটেড কিওয়ার্ডসটা আমরা এটা দিয়ে দিব, সাস্টেইনেবল রুফিং। এটা দিয়ে দিচ্ছি, ওকে। দেন এসইও অ্যাডভাইস, তো আমি যা অ্যাডভাইস দিবেন আপনারা এই অ্যাডভাইসটি রেখে দেবেন। তো তারপরে যা আসে হলো ক্যানোনিক্যাল ট্যাগ, আমি ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে দিচ্ছি যে ক্যানোনিক্যাল ট্যাগ আছে। হ্যাঁ ওকে, ক্যানোনিক্যাল ট্যাগ আপনারা এটা গ্যাপ দিয়ে দেবেন, এটা গ্যাপ দিয়ে দেবেন, এটা গ্যাপ দিয়ে দেবেন। আপনারা এখানে লিখবেন যে ওকে, লিখে দিবেন যে এখানে ঠিক আছে, এটা ওকে লিখে দিলেন। ওকে লিখে দিলেন। তারপরে আসেন হলো ক্যানোনিক্যাল ট্যাগের পরে যে জিনিসটা আসে সেটা হলো টাইটেল, এবং টাইটেলের মধ্যে দেখেন তার টার্গেটেড কিওয়ার্ডটা আছে কি না। টাইটেলের মধ্যে যদি তার টার্গেটেড কিওয়ার্ডটা থাকে তাহলে তো গ্রেট, এবং যদি টার্গেটেড কিওয়ার্ডটা না থাকে তাহলে আপনি বলে দিবেন যে টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করতে।
সিম্পল, আমি বলে দিচ্ছি কি কি করা লাগবে। এখানে দেখেন তার টার্গেটেড কিওয়ার্ডটা আছে কি না। তো তার টাইটেলে ভেন্টেরেন ওন ক্যাম্পল রুফিং স্টুডিও এটা আছে, আই থিঙ্ক টার্গেটেড কিওয়ার্ডে সে রাখছে এটা। তারপর আপনারা বলে দিবেন যে তার টার্গেটেড কিওয়ার্ডে যেন এটা থাকে। দেন আপনারা এখানে নেক্সট যে জিনিসটা দেখবেন সেটা হলো মেটা ডিসক্রিপশন। আমরা জানি যে মেটা ডিসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। আপনি জাস্ট প্রেজেন্ট সিচুয়েশনটা আমি লিখে দিচ্ছি, আপনাদের এডিট পারমিশন দিয়ে দেবো এবং এটা আমি আপনাদের গুছায় ভালো করে লিখে দিয়ে দিব। আমি এটারে অনেক বেশি লং না করি, তো আমি এখানে লিখে দিচ্ছি যে কি কি লাগবে আমাদের কি কি লাগবে অন পেজের জন্য। আমাদের ইউআরএলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, ইউআরএলে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, ইউআরএল টার্গেটেড কিওয়ার্ডসটা রাখতে হবে। দেন হলো আসে হলো মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনে আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে মাস্ট। ওকে, মেটা ডিসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, মেটা ডিসক্রিপশনে আপনারা টার্গেটেড কিওয়ার্ডটা রাখবেন, টার্গেটেড কিওয়ার্ডস। দেন হলো আমাদের টাইটেলটা আগে আসা উচিত ছিল, সমস্যা নেই। টাইটেলে আমরা টার্গেটেড কিওয়ার্ডটা রাখবো, মেটা ডেসক্রিপশনে রাখবো। দেন হলো হেডিং ট্যাগের মধ্যে এখন দেখেন হেডিং ট্যাগের মধ্যে আপনাদের রিলিভেন্ট কিওয়ার্ডটা রাখতে হবে। রিলিভেন্ট কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড প্লাস রিলিভেন্ট কিওয়ার্ডসটা রাখতে হবে। দেন আপনি এখানে বলে দিবেন যেন আপনার কন্টেন্ট লেন্থটা 1000 ওয়ার্ড হয়। আপনি বলে দিবেন যে কন্টেন্ট ওয়ার্ডটা 1000+ ওয়ার্ডসের যেন হয়। দেন আমাদের পরের যে জিনিসটা আছে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো দিতে হবে, মাস্ট বি। চল, দেন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক শুড বি অথবা উড বি দিতে পারেন, যে উড বি অন রিলিভেন্ট হতে হবে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কটা। আর কি পড়ছে অন পেজে বাকি? অন পেজে পড়ছে যে ইমেজ আল্টার টেক্সট মাস্ট বি দেয়ার। এখন দেখেন এইটাই ছিল তার অন পেজের প্ল্যান। আমি এটা সুন্দর করে গুছাইয়া লিখে দিব, বুঝছেন? আমি সুন্দর করে গুছাইয়া এটা সেট করে দিব, এই পুরোটা আমি সেট করে দিব আপনাদের। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি, কারণ অনেক লং হয়ে যাচ্ছে ক্লাসটা। আপনারা এখন অবধি আমি জানি ঘুমায়ে পড়তেছেন, তো ঘুমানোর কোনো কারণ নাই। আমরা অন পেজের যে জিনিসগুলো জানি সেটা হলো ইউআরএলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, মেটা ডেসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, টাইটেলে টার্গেট কিওয়ার্ড থাকতে হবে, হেডিং ট্যাগে টার্গেটেড কিওয়ার্ড প্লাস রিলেভেন্ট কিওয়ার্ড থাকতে হবে। আমরা অন পেজে যেটা জানছি। দেন কন্টেন্ট লেন্থটা অবশ্যই 1000+ ওয়ার্ডস হতে হবে এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কটা রিলিভেন্ট হতে হবে। ইমেজ আল্টার টেক্সট মাস্ট বি দেয়ার। এখন প্রশ্ন হলো যে কন্টেন্টটা কে লিখবে? এখন দেখেন, যখন আপনি ক্লায়েন্টরে বলবেন যে কন্টেন্ট দেওয়ার জন্য, যখন ক্লায়েন্টরে দিবেন কন্টেন্ট দেওয়ার পরে হ্যাঁ কিওয়ার্ড রিসার্চের পরে দিয়ে দিবেন। এখন যদি বলেন ক্লায়েন্টরে আপনি যখন বলবেন যে কন্টেন্ট দেওয়ার জন্য, এখন ক্লায়েন্ট যখন কন্টেন্ট দিবে তখন ক্লায়েন্টের সাথে বলে দিবেন যে প্লিজ পুট আপ দ্য রিলিভেন্ট কিওয়ার্ডস অন ইউর কন্টেন্ট। এই রিলিভেন্ট কিওয়ার্ডগুলো যেন কন্টেন্টের মধ্যে থাকে, হেডিং ট্যাগের মধ্যে দিবেন, কন্টেন্টের মধ্যে গুছায় যেন এই কিওয়ার্ডগুলো লিখে দেয়। অথবা ক্লায়েন্ট যদি কাউরে হায়ার করে তাহলে আপনি তারে বলে দিবেন যে টার্গেটেড কিওয়ার্ডটা হবে আমার মানে আর কি কী ছিল টার্গেটেড কিওয়ার্ডটা সাস্টেইনেবল রুফিং, এবং রিলিভেন্ট কিওয়ার্ডটা তারে বলে দিবেন, সে একটা কন্টেন্ট লিখে দিবে। এখন দেখেন কন্টেন্টগুলো লিখে দিলে আপনারা অন পেজ করতে পারবেন না। অন পেজ স্কোর তো 80+ করতে পারবেন যদি 1000+-এর কি কন্টেন্ট পারবেন না। আমি দেখাইছি না কিভাবে অন পেজ করবেন, দেখাইছি তো। এখন চলেন অন পেজ প্ল্যান করার পরে এখন আমাদের যে নেক্সট প্ল্যানটা আসবে সেটা হলো ব্যাকলিঙ্কিং প্ল্যানটা কিভাবে করবেন। অন পেজ প্ল্যান করার পরে আপনারা একটা জিনিস চেক করে নেবেন যে এই সাইটটা কি গুগলে ইন্ডেক্স করা আছে নাকি। ইন্ডেক্স কিভাবে চেক করবেন? সাইট লিখে দেন আপনারা এই স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে এই ওয়েবসাইটটা পুশ করবেন, দেখবেন এইটা ইন্ডেক্স আছে। যদি ইন্ডেক্স না থাকে তাহলে ক্লায়েন্টে বলবেন যেন ইন্ডেক্স করে দেয়। আর যদি ক্লায়েন্ট বলে যে তুমি করে দাও, তাহলে আমাদের নেক্সট ভিডিওতে আমি সার্চ কনসোলে কিভাবে ইন্ডেক্স রিকোয়েস্ট সেন্ড করতে হয় এটা বলে দেব। এখন আপনারা আমারে বলেন ক্লায়েন্টের রেফারিং ডোমেনগুলো কতগুলো আছে।
যে টপ আছে এই টপের হলো তার রেফারিং ডোমেনটা আমরা কম্পিটিটর অ্যানালাইসিস গেলে দেখতে পারবো। তার রেফারিং ডোমেন আছে 10, তার আছে 8, তার আছে 65। তো আমি বলছিলাম যদি ক্লায়েন্টের চেয়ে কত গুণ ব্যাকলিংস করার জন্য, ক্লায়েন্টের চেয়ে কতগুলো গুণ ব্যাকলিংস করার জন্য, 3 গুণ ব্যাকলিংস করার জন্য। এখন হৃদয় ভাই কিভাবে 3 গুণ ব্যাকলিংস আমরা করব? টেকনিক্যাল এসইও, হ্যাঁ টেকনিক্যাল এসইওটা দেখাই দিব, আগে ব্যাকলিংসটা দেখাই দিচ্ছি আপনাদের। তো চলেন আমরা বলে দিচ্ছি যে আমরা 3 গুণ ব্যাকলিংস ক্লায়েন্টের জন্য করব। এখন দেখেন প্রথম যে ওয়েবসাইটের ব্যাকলিংস আছে তার আছে হলো 10টা ব্যাকলিংস, 10টা রেফারিং ডোমেন আছে। তো আমি 30টা ব্যাকলিংসের প্ল্যান কিভাবে সাজাবো, 30টা ব্যাকলিংসের প্ল্যান আমরা কিভাবে সাজাবো এটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি ধরেন এখানে 30টা ব্যাকলিংস আছে, এই 30টা ব্যাকলিংসের জন্য আমি এইভাবে সাজাই। যখন আমি করি গেস্ট পোস্ট ব্যাকলিংস করবেন, গেস্ট পোস্ট ব্যাকলিংস যত বেশি পারা যায়, ধরেন আমি এখানে 3টা লিখলাম, এর বেশি সম্ভব না। ফ্রি গেস্ট পোস্ট লিঙ্ক আমি দিয়ে দেবো, কিছু জায়গায় ফ্রি গেস্ট পোস্টিং লিঙ্ক করা যায়। ওকে, গেস্ট পোস্ট লিঙ্ক করবো আমি 4টা। দেন হলো এখানে আমি করব হলো তারপরে ডিরেক্টরি সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন আমি 8টা করব, কারণ আমার কাছে ভালো লিস্ট আছে ডিরেক্টরি সাবমিশনের। 8টা করার পরে এখন আমি করব হলো এখানে ফোরাম পোস্টিং করতে পারেন আপনারা, ফোরাম পোস্টিং না, ডিরেক্টরি সাবমিশন। দেন সোশ্যাল শেয়ার করবেন। এই সোশ্যাল শেয়ারগুলো ব্যাকলিংস হিসেবে কাজ করে না, আপনারা এটা এফবি প্লাস লিঙ্কডইন এফবি প্লাস পিন্টারেস্টে শেয়ার করে দিবেন। আমি আপনাদের দেখাইছি কিভাবে পিন্টারেস্টে শেয়ার করতে হয়, এফবিতে আপনারা খুব ভালো করে জানেন। আপনারা যদি কিউরাতে করতে পারেন ভালো, রেডিটে করতে পারলে ভালো। ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল শেয়ার করলেন। এখন ওয়েব 2.0-তে যান। ওয়েব 2.0 কিন্তু গেস্ট পোস্টের মতো কাজ করে। আপনি এখানে ওয়েব 2.0 4টা করে দেন, তাহলে 4 8 12 আর 4 16। দেন আপনি চলে যান ব্লক কমেন্টসে, ব্লক কমেন্টস করেন হলো 3টা। তারপরে চলে যান ব্লক কমেন্টস আছে, তারপরে হলো সোশ্যাল বুকমার্কিং করেন, সোশ্যাল বুকমার্কিং করেন 5টা, সোশ্যাল বুকমার্কিং 5টা করেন। তারপরে আপনি করেন হলো সোশ্যাল বুকমার্কিং করলাম প্রোফাইল অ্যান্ড বিজনেস ক্রিয়েশন 5টা, প্রোফাইল অ্যান্ড বিজনেস ক্রিয়েশন 5টা, প্রোফাইল অ্যান্ড বিজনেস ক্রিয়েশন করেন 5টা। দেন আপনি দেখেন কতগুলো ব্যাকলিংস বাকি আছে। 8 4 12, 12 আর 4 হলো 16, 17 18 19, 19 আর 10 29। মোটামুটি আমার প্ল্যান হয়ে গেছে আমার 30টা ব্যাকলিঙ্কিং করার। এখন দেখেন এই 30টা ব্যাকলিঙ্কিং করার পরে আমার মনে হয় না যদি আপনি অন পেজটা পারফেক্টলি করতে পারেন তাহলে কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে না। এখন দেখেন আপনি কিন্তু এই ব্যাকলিঙ্কিং পয়েন্টটা আমি সাজায় লিখে দেবো যে কীভাবে ব্যাকলিঙ্কিং প্ল্যান করবেন। এই ব্যাকলিঙ্কিং প্ল্যান করার পরে আপনি যদি ক্লায়েন্টে 3 মাস কাজ করেন, এখন দেখেন কতদিন ওয়েট করতে হবে হৃদয় ভাই, কতদিন ওয়েট করতে হবে। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন যে এসইও টেক্স টাইম, এসইও সময় নেয়। আপনি যদি সেফ জোনে যাইতে চান তাহলে আপনি ক্লায়েন্টে বলবেন, আপনি ক্লায়েন্টে এই স্ক্রিনশটটা দিয়ে দেবেন, এই যে স্ক্রিনশটটা আছে আপনি বলবেন যে এখন এখানে লিখবেন যে হাউ মেনি ডেজ টেক টু র্যাঙ্ক এ ওয়েবসাইট, কতদিন সময় লাগে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে? 6 months to 1 year। দ্য শর্ট আনসার ইজ 6 months to 1 year। ক্লায়েন্টে এইটা বলে দিবেন যে গুগল ন্যাচারালি র্যাঙ্ক করতে 6 মাস থেকে 1 বছর সময় নেয়, বাট আমি আপনার কাছ থেকে দেখেন এইটা আমি আপনাদের কনফিডেন্টলি বলছি, যদি ল কম্পিটিটিভ কিওয়ার্ড হয় তাহলে আই উইল র্যাঙ্ক ইউর কিওয়ার্ডস ইন 45 to 60 days। একটা নতুন ওয়েবসাইট র্যাঙ্ক করতে 45 to 60 days লাগে। এখন আমি আপনাদের টেকনিক্যাল ইস্যুগুলো আগামীকালকে দেখাবো, কিছু প্রশ্ন এবং কিছু এফএকিউ বলে দিই, যে এফএকিউগুলো আপনাদের আর কি অনেক বেশি দরকার হবে। ক্লায়েন্ট আপনার কী ধরনের প্রশ্ন করবে এবং ক্লায়েন্টে আপনি কী ধরনের আনসার দিবেন। প্রথম কথা তো গেল যে কতদিন লাগবে তোমার র্যাঙ্ক করতে হলে, তো আপনারা কি বলবেন যে 45 to 60 days সময় লাগবে আমার র্যাঙ্ক করতে। সেকেন্ড হলো তুমি আমার কাছ থেকে কী চাইবা বলো, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে হলে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কী চাইবেন?
প্রথম কথা হলো ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে, ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস, অন্য কোনো প্ল্যাটফর্ম হলে অ্যাক্সেস দিয়ে দিবে ক্লায়েন্ট। উইক্স হলে আমি দেখাইছি, তারপরে হলো শপিফাই হলে দেখাবো, দরকার পড়লে স্কোয়ার স্পেস আপনাদের দেখাইছি। এখন দেখেন ক্লায়েন্টে বলবেন ওয়েবসাইট অ্যাক্সেস দিতে এবং ভালো মানের একটা কন্টেন্ট দিতে, এবং যখন বলবেন যে ভালো মানের কন্টেন্ট কেন, তখন দেখবেন যে ভালো মানের কন্টেন্ট মিনস হলো কন্টেন্ট ইজ কিং। যদি আপনার ওয়েবসাইটে ভালো ধরনের কন্টেন্ট থাকে তাহলে আপনার ওয়েবসাইট অবশ্যই র্যাঙ্ক করবে, আপনার ওয়েবসাইট অবশ্যই র্যাঙ্ক করবে যদি ভালো মানের কন্টেন্ট থাকে। দেন আরেকটা জিনিস আমি আপনাদের বলে দেই, এখন সে ওয়েবসাইট অ্যাক্সেস দিল, তারপরে হলো কন্টেন্ট দিল, দেওয়ার পরে আপনি প্রতি সপ্তাহে তার একটা আপডেট রিপোর্ট দিবেন। প্রতি সপ্তাহে রবিবারে চেষ্টা করবেন একটা আপডেট রিপোর্ট দিবেন। ধরেন আপনি কী করলেন, যদি অন পেজ ফিক্স করলেন তাহলে বলে দিলেন যে স্যার আমি অন পেজ ফিক্স করে দিছি, যদি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে কিওয়ার্ড রিসার্চ করে দিছি। এখন দেখেন এই যে আপনি প্রতি সপ্তাহে আপডেট দিচ্ছেন, দ্যাট মিনস আপনি কাজ করছেন, এবং ক্লায়েন্ট আপনার যা প্রশ্ন করবে প্রতিটা প্রশ্নের জন্য আপনি রাইট আনসার দেন। যখন আমরা লিঙ্কডইনের ক্লাস করব ওই দিন আমি একটা স্পেশাল ক্লাস নিব আপনাদের কমিউনিকেশন নিয়ে একটা স্পেশাল ক্লাস নিব, ক্লায়েন্ট কী ধরনের প্রশ্ন করবে এবং আপনারা কী ধরনের উত্তর দিবেন, এবং আমি আপনাদের 40 থেকে 50টা এফএকিউ লিখে দিব। যারা খুব বেশি দুর্বল ইংলিশে, যারা খুব বেশি দুর্বল তারা যেন ওই ধরনের প্রশ্ন পেলে কপি পেস্ট করতে পারে, কেমন? এইটা আমি আপনাদের জন্য বেস্ট করতে পারবো, এর চেয়ে বেস্ট কিছু করতে পারবো না, কেমন? হ্যাঁ এগুলো দিয়ে দিব, এগুলো একদম লাস্ট ক্লাসে, একদম লাস্ট ক্লাসে। আজকে আমার আর পাওয়ার না ভাই, আমি আর কথা বলতে পারবো না, অনেকক্ষণ কথা বলতেছি। আগামীকালকে আমরা টেকনিক্যাল এসইওটা দেখে তারপরে আমি যাব, কেমন? আগামীকালকে আমি টেকনিক্যাল এসইওটা দেখব, তারপরে আমরা ফাইবারে যাব, কেমন? ক্লায়েন্টের আনসার আমি বেসিক আনসারগুলো তো বলে দিব, বাট অবশ্যই কালকে কেন ক্লাস হবে না? কালকে তো ঈদ না, ঈদের আগের দিন পর্যন্ত আপনাদের ক্লাস হবে। ইট ওয়াজ এ লং ক্লাস অ্যান্ড আই এম সো মাচ টায়ার্ড। ওকে দেন, আপনারা এই ভিডিওটা দেখেন ভালো করে, এবং আমি আপনাদের সুন্দর করে রিপোর্ট শিটটা বানাইয়া শেয়ার করে দেব, কেমন? এই শিটটা আমি আপনাদের আগামীকালকে ক্লাসের আগে দিয়ে দেব। সরি বুঝি নাই আমি। ওকে, আমি ক্লাস শেষ করি, দেন আমি আপনাদের প্রশ্ন নিই।